নমস্কার, আমি বিশ্বজিৎ পান্ডা। অনেকদিন পরে আমি আবার ইসিএস এর এই প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আমি ১ম এ ইসিএস এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই শোয়ে অতিথি হিসেবে আছেন সাহিত্যিক শেখর বসু। যারা আজকে ১ম দেখছেন তাদের জন্য বলি, এর আগে পুজোর ঠিক আগে ১৮ই অক্টোবর ২০২০ আমরা শেখর বসুর সঙ্গে কথা বলছিলাম এই প্ল্যাটফর্মে, তাকে ইন্টারভিউ করছিলাম। কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে যায়। তার কারণ শেখরদার ইন্টারনেটের কিছু বিভ্রাট ঘটেছিল। আমরা অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। সেদিন আমরা আপনাদের কথা দিয়েছিলাম আরো একদিন শেখরদার সঙ্গে কথা বলব এবং আমাদের যেসব প্রশ্ন সেদিন যার উত্তর পাওয়া হয়নি, সেইসব প্রশ্ন নিয়ে শেখরদার কাছে হাজির হব। আজকে আমরা এসেছি এবং যারা আজকে দেখছেন তাদের বলা, আমরা এখনই আমাদের এই চ্যাট বক্সে আগের দিনের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি। গত ১৮ই অক্টোবর শেখরদার সাহিত্যিক শেখর বসুর সাক্ষাৎকারের ১ম পর্ব ছিল, আজকে ২য় পর্ব। আগের দিন আমরা যে জায়গায় এ প্রধানত তার বাল্যকৈশোরের কথা শুনেছিলাম এবং আপনারা জানেন শেখর বসু এই নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে শাস্ত্র বিরোধী ছোট গল্প আন্দোলনের কথা মনে পড়ে যায়। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছোট গল্প, উম শাস্ত্রবিরোধী ছোট গল্প আন্দোলন। তার অন্যতম শরিক ছিলেন শেখর বসু। আমরা শেখরদা আপনাকে স্বাগত জানাচ্ছি ১ম এ। ধন্যবাদ। এবং আগের দিন আমরা যে জায়গায় এসে আটকে গেছিলাম সেখান থেকে শুরু করব। আমরা কথা হচ্ছিল শেখরদা আগের দিন। আপনি বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে নানানভাবে নানান রকম আক্রমণের শিকার হয়েছিলেন। নানাভাবে তাকে বিপর্যস্ত হতে হয়েছিল মানসিকভাবে। তো সেটা যদি একটু বলেন। সেই জায়গায় আপনার বক্তব্য যদি আজকে সম্পূর্ণ করার চেষ্টা করেন। আসলে রবীন্দ্রনাথ বিশাল বিস্ময়কর পুরুষ, আর তিনি তার সময়ের বহু আগে পৌঁছে গিয়েছিলেন। তার ফলে সাধারণ বাঙালি পাঠক তাকে বুঝতে একটু অসুবিধা হতো। আসলে যে প্রচলিত সাহিত্যের ধারায় বাঙালি পাঠক তখন পরিচিত ছিলেন, তাদের কাছে রবীন্দ্রনাথ একটু অন্য ধরনের ঠেকত। এবং যে না আমরা দেখেছি যে আমাদের এই প্রথাগত পাঠের অভ্যাস, তার বাইরে গেলে অনেকে চটে যান, অনেকে বিরক্ত হন, অনেকে আক্রমণও করেন। এবং রবীন্দ্রনাথ এই সমস্ত ক্ষেত্রে এই যে অবোধ আক্রমণ, তার কোনো জবাব দিতেন না। তার সংযম, অসাধারণ সংযম, আমরা সবাই জানি। কিন্তু তাকে তার একটা অবমাননার কথা, এটা কিন্তু একটা বিস্ময়কর। এরকম অবমাননা বোধহয় আর কোনো সাহিত্যিককে ভুগতে হয়েছে বলে আমার জানা নেই। সেটা ১৯১৪ সালের ঘটনা। রবীন্দ্রনাথ এই ঘটনাটি জানিয়েছেন প্রখ্যাত লেখক নীরোদ চৌধুরী তার আত্মঘাতী রবীন্দ্রনাথ, তার ২য় খণ্ডে, যতদূর মনে পড়ছে। তাতে লিখেছিলেন যে সেবার ১৯১৪ সালে নীরোদ চৌধুরী তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষার্থী ছিলেন। তখন সেই ম্যাট্রিকুলেশন সেবার ১৯১৪ সালে বাংলা প্রশ্নপত্রে একটা প্রশ্ন এসেছিল। আর তখন রেওয়াজ ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যে সময় বাংলা হোক আর যাই হোক না কেন, তার নির্দেশাবলী ইংরেজিতে লেখা হতো। এবং এটা চলে এসেছিল অনেকদিন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেকদিন ধরেই চলেছিল। তাতে একটা প্রশ্ন ছিল, রাইট দ্য ফলোয়িং ইন চেস্ট অ্যান্ড এলিগ্যান্ট বেঙ্গলি। তার নিচে যে অংশটা ছিল সেটা ভাবা যায় না। নিচের অংশ ছিল রবীন্দ্রনাথের ছিন্নপত্রের একটি অংশ। অর্থাৎ রবীন্দ্রনাথের ছিন্নপত্র সেই তাকে শুদ্ধ এবং সুন্দর করবার জন্য স্কুল ছাত্রদের দায়িত্ব দেওয়া হচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! মানে এরকম অপমান, এরকম অবমাননা কল্পনা করা যায় না। তা তখন আসলে কি শেখরদা আপনার কি মনে হয় এইটা অপমান করবার জন্য নাকি অজ্ঞতার জন্য যারা প্রশ্নকর্তা ছিলেন? না, আমি ওই আগে যেটা তোমাকে বললাম, যে আসলে এই রবীন্দ্রনাথের লেখার সঙ্গে রবীন্দ্রনাথ তার সময় বহু আগে, এবং যে প্রচলিত পাঠাভ্যাস তার থেকে তিনি অনেক এগিয়ে গেছেন। এবং তখন যে সংরক্ষণশীল যে সমস্ত পাঠক ছিলেন, তারা রবীন্দ্রনাথ গ্রহণ করতে পারেননি চট করে, তারা পেরেছে অনেক পরে। অর্থাৎ যেহেতু রবীন্দ্রনাথ সময় তার সময়ের বহু আগের মানুষ ছিলেন,
তার সময় বহু আগে তিনি তার লেখালেখি তাকে আমরা পেয়েছি, সেই কারণে তাকে গ্রহণ করতে পারেনি। তার সেই কারণে তার ছিন্নপত্রের একটা অংশ তুলে দেওয়া হয়েছিল, রাইটিং চেস্ট অ্যান্ড এলিয়াট বিজ্ঞান। নীরব শ্রী চৌধুরী লিখেছিলেন যে তার বাংলা কিভাবে চেস্ট এবং এলিগ্যান্ট করিয়াছিলাম মনে নাই, এবং তারপর লিখেছিলেন যে পরে যে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেকেই, কর্তা ব্যক্তিদের মধ্যে অনেকেই যারা রবীন্দ্রনাথের ইংরেজি জ্ঞান দূরে থাক, বাংলা জ্ঞান স্বীকার করতেও প্রস্তুত ছিলেন না, এবং রবীন্দ্রনাথের যে ইংরেজিতে কিছু লেখা, ইংরেজিতে বই লেখা, তারা স্পর্ধা বলে মনে করত। এবং এটা হচ্ছে 1914 সালের ঘটনা। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, আমরা সবাই জানি। এবং এই প্রশ্নপত্র তখন সেট করা হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার আগে, অর্থাৎ যারা কোয়েশ্চেন সেটার আছে তাদের কিন্তু আর পাল্টাবার উপায় ছিল না, কোয়েশ্চেন সেট করা হয়ে গেছে তখন। তারপরে তো গীতাঞ্জলি, ইংল্যান্ডে যে সমস্ত কোনো অসুবিধা হচ্ছে কি সাউন্ডে? না 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 না, ঠিক আছে। তখন তখন যে সমস্ত ইংল্যান্ডে যে সমস্ত বিশিষ্ট মানুষজন ছিলেন, কবি ছিলেন, তাদের কাছে গীতাঞ্জলি অত্যন্ত অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, এবং সেটা নোবেল পুরস্কার পাওয়ার আগেই। আর ইতিমধ্যে নোবেল পুরস্কার পেয়ে গেছেন, এবং যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তো কীর্তিটি করে বসে আছে। আর এদিকে নোবেল পুরস্কার পাওয়ার পরে ভারতবর্ষের সব জায়গাতেই খুব হইচই রবীন্দ্রনাথকে নিয়ে, এবং রবীন্দ্রনাথ ফিরে এসছেন। তারপরে রবীন্দ্রনাথকে সম্বর্ধনা জানাবার জন্যে এই কলকাতা থেকে একটা রেলগাড়ি ভর্তি করে অনেকে গিয়েছিলেন, এবং তার মধ্যে এই সমস্ত কোয়েশ্চেন সেটার এবং তোমার যে সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা থাকে পছন্দ করতেন না, বুঝতে পারতেন না, তারাও ছিলেন। এবং রবীন্দ্রনাথ ওই একবারই, মানে খুব বেশি তো রবীন্দ্রনাথ রূঢ় হননি, কিন্তু সেবার রূঢ় হয়েছিলেন, তিনি তাদের প্রত্যাখ্যান করেছিলেন। তবে বেশি দিন রূঢ় হয়ে থাকার স্বভাব রবীন্দ্রনাথের নয়। তিনি তারপরে কিছুদিন আগে, সেই 1914 সালেই রাম তোমার এই একটা লাইব্রেরিতে, রামমোহন লাইব্রেরি, রাইট, রামমোহন লাইব্রেরিতে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ এসেছিলেন কলকাতায়, এবং তিনি বলেছিলেন আপনাকে, আপনাদের প্রত্যাখ্যান করেছিলাম সেদিনকে, কিন্তু আমার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার জায়গায় দাঁড়িয়ে আমাকে বুঝবার চেষ্টা করুন, আমার উপর আমাকে অপরাধ নেবেন না, আমার জায়গায় দাঁড়িয়ে আমাকে বুঝবার চেষ্টা করুন। আর জগতের সম্মান নিশ্চয়ই একটা খুব বড় জিনিস, সেটা আমি গ্রহণ করেছি, কিন্তু আমার কাছে তার চাইতেও বড় মায়ের এবং ভাইয়ের প্রীতি। এই বলে ব্যাপারটা রবীন্দ্রনাথ থামিয়েছিলেন আর কি। কিন্তু যে কথা আমি বলছিলাম আর কি, যে রবীন্দ্রনাথ যে সময় লেখালেখি করেছেন, রবীন্দ্রনাথ একটা সময় ছিলেন যে আমি না ছিলাম বিখ্যাত, না ছিলাম প্রখ্যাত, ছিলাম প্রত্যাখ্যাত, এটা রবীন্দ্রনাথ বলেছেন। এবং সেই রবীন্দ্রনাথকে বুঝতে বোঝা পক্ষে খুব কঠিন হয়েছিল। রবীন্দ্রনাথ যেমন ধরো, তো যেমন গল্প বলছে, যে অসাধারণ গল্পগুলো লিখেছে, এবং রবীন্দ্রনাথের গল্পগুলো বাংলা ভাষার প্রথম গল্প বলা যেতে পারে, যেগুলো বিশ্বমানের গল্প। সেই গল্পগুলো লিখিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন যে এই সমস্ত মোপাসা প্রমুখ লেখক যারা আছেন, তারা একটা তৈরি ভাষা পেয়েছিলেন, কিন্তু আমার পক্ষে হয়েছিল কি, আমাকে ভাষা গড়তে হয়েছিল, গল্প লেখার সঙ্গে সঙ্গে আমাকে ভাষা গড়তে হয়েছিল। তার এই যে নতুন ভাষা তিনি যেটা গড়েছিলেন, যে অসাধারণ ভাষা, তার প্রকাশ রীতি যেটা তিনি তৈরি করতে পেরেছিলেন, সেটা তখনকার সাধারণ পাঠক, সাধারণ কেন, তাদের মধ্যে শিক্ষিত তথাকথিত শিক্ষিত পাঠকও ছিলেন যারা গ্রহণ করতে পারেননি। তা আগে যে সাহিত্যের ধারা ছিল, যে সাহিত্য বলতে তারা যে বুঝতেন, যে প্রকাশ রীতি, তার সঙ্গে তারা অভ্যস্ত ছিলেন। তাই আমি যে কথাটা বলছিলাম আমাদের সেদিনকে নানা প্রসঙ্গে, যে অর্থাৎ যখন সাহিত্যে একটা নতুন ধারা আসে, তখন তাকে আমরা চট করে গ্রহণ করতে পারি না, আমরা অনেকেই পারি না। তার পেছনে কিন্তু অন্য কোনো কারণ নয়, আমাদের একটা মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের একটা ধারণা হয়ে গেছে প্রচলিত ধারা সম্পর্কে, অর্থাৎ গল্প মানে এই ধরনের গল্প,
হুম, হুম। উপন্যাস মানে এই ধরনের উপন্যাস, তার একটা শুরু থাকবে, তার একটা বিস্তার থাকবে, তার একটা শেষ থাকবে, তার একটা কাহিনী থাকবে। প্রচলিত প্রথার বাইরে হ্যাঁ, গেলে যে প্রচলিত আক্রমণ। প্রচলিত এইখানে একটা জিনিস আপনাকে প্রশ্ন করি। তো আপনারাও তাই প্রথার বাইরে গেছিলেন, বিশেষ করে স্বাস্থ্যবিরোধী ছোট গল্প আন্দোলনের ক্ষেত্রে। হ্যাঁ, এইটা নিয়ে আগের দিন বিস্তর কথাও হয়েছে। আমি শুধু একটা জিনিস জানতে চাইবো, তো আপনিও কি আক্রমণের শিকার হয়েছিলেন? আমি আলাদাভাবে কিছু বলবো না আর কি। আলাদাভাবে মানে যখন ধরো আমরা আন্দোলন করেছিলাম, স্বাস্থ্যবিধি তুমি যে কথাটা বললে আর কি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তখন নিশ্চয়ই মানে তখন নতুন ধারার লেখা আমরা যে প্রথম সংখ্যাটা বার করেছিলাম সেটা হচ্ছে 1966 সালে। হুম, হুম। এবং 66 সালে এবং সেই পত্রিকার কাভারে আমরা কতগুলো উত্তেজক স্লোগান দিয়েছিলাম, যাতে অনেকেই চটে গিয়েছিলেন আমাদের উপর। তার মধ্যে একটা স্লোগান ছিল যেটা খুব প্রচারিত হয়েছিল, গল্পের মধ্যে যারা গল্প খুঁজবে তাদের গুলি করে, গল্পে যারা কাহিনী খুঁজবে তাদের গুলি কাহিনী করা খুঁজবে হবে। তাদের গুলি করে করতে এখন হবে। অ্যাকচুয়ালি এই লাইনটা আমরা ধার করেছিলাম বলা যেতে পারে মার্ক টোয়েনের কাছ থেকে। মার্ক টোয়েন আমার খুব প্রিয় লেখক। তার হুম। দি অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন, সেই হাকলবেরি এখানে ফিনের উল্লেখ করি, এখানে যারা শুনছেন তাদের উল্লেখ করি। তো বললেন শেখরদা মার্ক টোয়েন তার প্রিয় লেখক। মার্ক টোয়েনের দেশে বলে তার একটি গ্রন্থ আছে। আমরা আগের দিন সেটা নিয়ে কথাও বলেছি, দেখিয়েওছি। এবং এখানে এই প্রসঙ্গে আরেকটা বইয়ের কথাও বলে নিই। সুবিধে হবে আমাদের। রবীন্দ্রনাথের আধুনিক গল্প। এরকম একটা শিরোনামে তিনি সম্পাদনা করেছিলেন শেখরদা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটা ২১টি গল্পকে তিনি বেছে নিয়েছিলেন, যেগুলিকে মনে হয়েছিল আজও সমান আধুনিক। হ্যাঁ, শেখরদা বলুন যেটা বলছিলেন। হ্যাঁ, তার ফলে হচ্ছে কি ওই স্লোগান যেটা দেওয়া হয়েছিল, তো ৫-৬টা স্লোগান ছিল। মানে লোককে চটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল সেগুলো। ১০ তখন বিধি আমাদের ছিল, বয়স ১০টা বিধি ২৫-২৬ ছিল। বছর বয়স। এবং যেকোনো আন্দোলনে তুমি জানো যে যেকোনো আন্দোলনের ব্যাপার হচ্ছে যে তাকে একটু উচ্চকণ্ঠ হতে হবে। অত উচ্চকণ্ঠ না হলে তার গলার স্বর অনেক দূর পৌঁছবে না। লোকে ঘুরে দাঁড়াবে তো, তারপর তো শুনবে। সুতরাং সেই উচ্চকণ্ঠের মধ্যে একটা ওই ধরনের স্লোগান ছিল, গল্পে যারা কাহিনী খুঁজবে তাদের গুলি করা হবে। এখন মার্ক টোয়েন তার ওই বইটিতে দি অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন তার গোড়ার দিকে একটা নোটিশ ছাপিয়েছিলেন। তাতে নানা রকম ব্যাপার ছিল যে এই জিনিস করা যাবে না, এই বই পড়তে হবে, অন্যভাবে অন্য মানসিকতা নিয়ে পড়তে হবে। তার মধ্যে একটি কথা ছিল যে গল্পে যারা কাহিনী প্লট খুঁজবে তাদের গুলি করা হবে। এখন প্লট বলতে কিন্তু ইংরেজি ভাষায় প্লট কথাটার নানা রকম অর্থ আছে। মার্ক টোয়েন যেটা ব্যবহার করেছিলেন সেটা চক্রান্ত, ষড়যন্ত্র এই অর্থে। আর আমরা প্লট ব্যবহার করেছিলাম আর একটু অর্থান্তর ঘটিয়েছিলাম। সেটা হচ্ছে যে গল্প কাহিনী, প্লট সেই হিসেবে ওখানে একটু অর্থান্তর ঘটিয়েছি। না হলে ওই স্লোগানটার কাছে আমরা মার্ক টোয়েনের কাছে ঋণী। তো এই ধরনের প্রথম দিকে হয়েছিল যেটা তুমি বললে যে প্রথম দিকে, হ্যাঁ প্রথম দিকে যে অনভ্যস্ত যে পাঠক নতুন ধারার লেখার সঙ্গে পরিচিত হননি, তো তাকে উদ্ভট বলছে, চটে যাচ্ছেন, পড়তে চাইছেন না, সমালোচনা করছেন তীব্র ভাষায়। কিন্তু আস্তে আস্তে আমাদের এই আন্দোলনটা ধরো চলেছিল বছর 10 পূর্ণ গতিতে, আর শেষ সংখ্যা ধরলে 16 বছর। 16 বছরের কথাটা বাদ দাও, এই প্রথম 10 বছরের মধ্যে আমরা আস্তে আস্তে দেখলাম যে আমাদের পাঠক সংখ্যা তৈরি হচ্ছে। মানে এক শ্রেণীর লেখক, বিশেষ করে তরুণ লেখকরা এবং আমাদের চেয়ে একটু বয়সে যারা বড়, তারা কিন্তু বুঝবার চেষ্টা করছেন আস্তে আস্তে যে আমরা কি চাইছি, কি ধরনের লেখা লিখছি, এবং তার আগ্রহ বোধ করছেন। তার ফলে হলো কি আস্তে আস্তে আমাদের পাঠকের সংখ্যা বাড়তে লাগলো। আমাদের কিছু গুণগ্রাহী, তথাকথিত গুণগ্রাহী, তাদের সংখ্যাও কিছু কিছু বাড়তে লাগলো। এবং যারা সমমনস্ক আমাদের সমবয়সী লেখক অন্যান্য পত্রপত্রিকা চালাতেন এবং লিখতেন, যেখানে আমরাও লিখতাম, তারা এই নতুন ধারায় লিখবার চেষ্টা করতে শুরু করলেন। এবং তরুণ লেখক তারা তো অবশ্যই তাদের অনেকেই নতুন ধারায় লিখতে শুরু করলেন। এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছিল, ধরো প্রথম বছর, দ্বিতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বছর, মোটামুটি দেখলাম যে আমরা আমাদের একটা পাঠক সংখ্যা তৈরি হয়ে গেছে। আমাদের বইপত্র যেগুলো আছে সেগুলো আমরা বইমেলা করতাম, বইমেলায় বিক্রি হচ্ছে, লোকে নানা রকম প্রশ্ন করতে আসছে। কিন্তু এই আন্দোলনটা আমি তোকে আগের দিনও বলেছিলাম, আজও বলছি, যে কোনো আন্দোলনের জন্ম এবং মৃত্যু আছে। সুতরাং আমরা দেখলাম যে বছর 10 বাদে আমাদের এই স্বাস্থ্যবিরোধী আন্দোলন শেষ হয়ে যাওয়ার কারণটা আমরা বুঝতে পেরেছিলাম।
কারণ কিছু লেখক এবং পাঠকের একটা ধারণা হয়েছিল যাকে বলে অতি সরলীকৃত ধারণা, ওভার সিম্পলিফাইড। তাদের ধারণা হয়েছিল শাস্ত্রবিধি গল্প মানেই তাতে কোনো গল্প থাকবে না, যেটা ঠিক না। আমরা গল্পই লিখতে চেয়েছিলাম, বিষয়টাকে বিষয়ের ঘন ঘটা বর্জন করতে চেয়েছিলাম। গল্প থাকবে না এবং তাতে মোটামুটি অসমাপিকা ক্রিয়া বেশি থাকবে। কোনো কোনো গল্প একটি মাত্র অনুচ্ছেদেই শেষ হবে। কোনো কোনো গল্পে ছোট বড় নানা ধরনের টাইপ ব্যবহার করা হবে। কোনো গল্প এমনভাবে সাজানো হবে যে একটা প্যাটার্ন তৈরি হবে। কোনো গল্প একটি অনুচ্ছেদেই শেষ, জ্যোতিচিহ্নের ব্যবহার নেই। এই ধরনের কতগুলো ওভার সিম্পলিফাইড ধারণা হয়ে গিয়েছিল স্বাস্থ্যবিরোধী গল্প বলতে। এই তখন আমরা বুঝলাম যে এই আন্দোলনটা শেষ হয়ে গেছে। আমাদের যা করবার আমরা যে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলাম সে ধাক্কা দেওয়া হয়ে গেছে, তাতে কাজও হয়েছে। এখন এই আন্দোলন আমাদের থেমে গেল। কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম আমরা 8 জন। তাদের মধ্যে 2 জন অকাল প্রয়াত অবশ্য। তারা খুব ভালো শক্তিশালী লেখক ছিলেন, যেমন অমলচন্দ্র এবং কল্যাণ সেন। এই 2 জন মারা গেছেন, অকালেই মারা গেছেন। আর বাকি 6 জন আমাদের আন্দোলন শেষ হওয়ার পরে এখনো তো আমরা লিখে যাচ্ছি। এবং যে কোনো লেখক, আমার একটা প্রশ্ন এখানে, আমি আপনাকেই বলি, আপনি লিখে যাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি ওই লেখার ধারা যে ধরনের যেটা বললেন আপনি, বা আমি আরো যদি সুনির্দিষ্ট করে বলি, রমানাথ রায় আপনাদের অন্যতম একজন আপনাদের বন্ধু এবং ওই স্বাস্থ্যবিরোধী ছোট গল্প আন্দোলনের শরিক ছিলেন তিনি কিন্তু তার লেখার যে ধারা, যে ঘরানা, সেখান থেকে সরে আসেননি। আপনি সরে এলেন কেন? আন্দোলন না হয় ঠিক আছে, মুখ থুবড়ে পড়লো, চললো না, কিন্তু আপনি সরে এলেন। না, ব্যাপার কি জানো তো, আন্দোলন একজন লেখক যদি তার যে জায়গায় আছেন সেখান থেকে যদি তার এগিয়ে যেতে না পারেন, সেক্ষেত্রে তার যদি অগ্রগতি না হয়, তাহলে ধরে নিতে হবে তিনি শেষ। যেগুলো পৃথিবীর যে কোনো লেখক, আমাদের ধরো, আমি তোমাকে একটা সহজ কথা বলছি, যে আমরা যখন এই দশক বার করতে শুরু করছিলাম, প্রথম বছরে যে ধরনের লেখা আমরা লিখেছিলাম, প্রথম কিংবা দ্বিতীয় বছরে, অষ্টম কিংবা নবম কি দশম বছরে যখন আমরা লিখছি, তখন কিন্তু আমাদের লেখন এখানে পাল্টে গেছে। এটা কিন্তু স্বাভাবিক। একটা সৃষ্টি যে কোনো সৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটা অগ্রগতি থাকে সবসময়। সাহিত্যের ইতিহাস হচ্ছে ক্রমাগত এগিয়ে চলার ইতিহাস। আজকে আমরা যেটা ভাবছি, আমাদের মধ্যে যে কোনো লেখকের মধ্যে দেখবি যে অনেকগুলো পর্ব আছে। যারা ধরো 40-50 বছর 60 বছর ধরে লিখছেন, তাদের লেখার মধ্যে কতগুলো পর্ব আছে। এটা স্বাভাবিক। পৃথিবীতে এমন কোনো লেখক নেই যারা দীর্ঘদিন লিখেছেন তার মধ্যে কোনো পর্ব আসেনি। তার স্বভাব ধর্ম থেকে সচ্ছেন না। তার কারণ হচ্ছে তার বয়স বাড়ছে, তার অভিজ্ঞতা বাড়ছে, তার শিক্ষা দীক্ষা বাড়ছে, তার পড়াশোনার পরিধি বাড়ছে, তার লোকের সঙ্গে মেলামেশা বাড়ছে, তার একটা জিনিসকে পর্যালোচনা করছে প্রতি মুহূর্তে। তার ফলে একজন লেখকের মধ্যে কিন্তু ক্রমাগত পরিবর্তন। একজন যদি স্ট্যাগনেন্ট হয়ে যায় একটা জায়গায়, লেখক হিসেবে তার তো মৃত্যু। তিনি তো আর এগোতে পারছেন না। সুতরাং যে কোনো পৃথিবীর যে কোনো লেখককে, তুমি জানো, তুমি সাহিত্যের অধ্যাপক, তুমি নিজেও ভালো লেখক, তুমি জানো যে কোনো পৃথিবীর যে কোনো বড় লেখক, যে কোনো লেখক যাদের আমরা লেখক বলে গ্রহণ করি, তার মধ্যে অনেকগুলো পর্বান্তর দেখা যায়। তার যখন 25, 30, 40, 50 বছর তার লেখার যখন স্প্যান, তার মধ্যে অনেক পরিবর্তন। এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু তার যে মূল স্বভাব ধর্ম, সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। তার মধ্যে অন্যান্য চেঞ্জেস আসে, সেটা স্বাভাবিক। এবার শেখরদা, আপনি সাংবাদিকতা করতেন, দীর্ঘদিন সাংবাদিকতার চাকরি করেছেন। সাংবাদিকতার আসার প্রেক্ষিতটা যদি একটু বলেন। সাংবাদিকতার সঙ্গে রিলেটেড সবকটা প্রশ্ন আমি একসাথে করি, মাঝখানে আপনাকে থামাবো না, আপনি উত্তর দেবেন। আপনি একটি লেখায় বলেছেন যে আপনার যে অবজারভেশন বিশ্ব সাহিত্য সম্পর্কে, বাংলা সাহিত্য সহ, যে আপনার মনে হয়েছে যে লেখকরা যদি সহায়ক পেশা হিসেবে, বৃত্তি হিসেবে শিক্ষকতা এবং সাংবাদিকতাকে অধিকতর পছন্দ করেন। আপনি একটি প্রবন্ধে লিখেছেন, আমার কোন প্রবন্ধে মনে নেই, মনে আছে। তো আপনি ঘটনাচক্রে নিজে সাংবাদিকতার চাকরি করতেন, লেখক। তো আপনার এই পেশা আপনার লেখাকে কতটা সমৃদ্ধ করেছে বা সাহায্য করেছে? বলি যে এই অবজারভেশন যেটা তুমি যেটা বললে, এটা হচ্ছে আমার একজন খুব প্রিয় লেখক আইজাক ব্যাসিভিচ সিগলার।
তিনি ইদ্রিশ ভাষায় লিখতেন, তারপর সেগুলো ইংরেজি ট্রান্সলেশন হয়েছে। তার প্রচুর অসাধারণ গল্প আছে এবং তার অধিকাংশ লেখাই আমার পড়া। তাকে একবার একটা ইন্টারভিউ করা হয়েছিল বোধহয় নিউ ইয়র্ক টাইমস থেকে, যে আপনি এই যে সাংবাদিকতা করেন এটা আপনার সৃষ্টিশীল লেখা, তাতে কোনো ক্ষতির সৃষ্টি করে না? যে ধরনের লেখাপত্র আপনি গল্প উপন্যাসে লিখছেন, এই সাংবাদিকতা আপনার লেখার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করে না? উনি বলেছিলেন, যে উত্তরটা দিয়েছিলেন, উত্তরটার সঙ্গে আমি একমত, কারণ আমিও এই পেশায় ছিলাম সারা জীবন। উনি বলেছেন, না আসলে আমি যে ধরনের কাজ করি আমি সম্পাদনা করি, এবং সম্পাদনা করি আমি হার্ড নিউজের পেছনে আমি দৌড়ই না। এবং সম্পাদনা যেটা করি সেটা হচ্ছে একটা গিভেন টাইমের মধ্যে আমি সপ্তাহে 3 থেকে 4টে আর্টিকেল লিখলাম, কিংবা প্রতিদিন অল্প সময় ধরে কিছু কাজ করলাম। যারা রিপোর্টিং করে ধরো হার্ড নিউজের পেছনে, উনি বলছেন যে নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্টার কাজ করছে তার পক্ষে সময় বার করা কিন্তু খুব কঠিন, কারণ তাকে হার্ড নিউজের পেছনে তাকে চেস করতে হয়। একজন লেখক তার তো সবচেয়ে বড় দরকার অবসর দরকার। একটা গিভেন টাইম কাজ করলো নির্দিষ্ট সময়, তারপরে তার মাথায় একমাত্র চিন্তা হচ্ছে যে তার নিজস্ব লেখা, এবং সেটা সম্ভব হচ্ছে যদি সম্পাদনা বিভাগে যদি থাকে। কিন্তু হার্ড নিউজের পেছনে তাকে যদি ছুটতে হয় তাহলে মুশকিল। আমাদের এখানে ধরো এই ধরনের সাংবাদিকতার পেশায় অনেকেই ছিলেন। অ্যালেন পো ছিলেন, মার্ক টোয়েন ছিলেন, আমাদের রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এরাও ছিলেন, এরা এই সম্পাদনা বিভাগে। সম্পাদনা হার্ড নিউজের পেছনে অল্প কিছুদিন ছিলেন হেমিংওয়ে, তারপর ধরো আন্ডারগ্রাউন্ড নিউজ করেছিলেন কমব্যাট, কামু, অল্প কিছুদিন, বেশি দিন নয়। তারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আর তার ফলে হচ্ছে কি, আমি আমার পেশায় দেখেছি, আমিও সম্পাদনা বিভাগের সঙ্গে যুক্ত ছিলাম যতদিন কাজ করেছি। আমি কিন্তু রিপোর্টের পেছনে দৌড়ানো সেই কাজটা আমি করিনি, আমি করেছি সম্পাদনা। তারপরে একটা মোটামুটি একটা নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে আমার কাজটুকু করতে পারলেই আমার পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। আর সম্পাদনা আর খবরের কাগজের চাকরিতে, সাংবাদিকতায় আরো একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাকলগ বলে কিছু নেই। আজকে যে খবরটা খুব বিশাল খবর, সেন্সেশনাল, গোটা পৃথিবীর খবর, সেটা কিন্তু 7 দিন বাদে বাসি খবর। তার ফলে হচ্ছে কি, আমাদের কিছু জমিয়ে রাখতে হচ্ছে না, এবং যে প্রতি মুহূর্তে যে নতুন খবর হচ্ছে তার সঙ্গে পরিচিত হচ্ছি, সে সম্পর্কে আমার যতটুকু সম্পাদনা করবার, লেখালেখি করবার, সেটা করলাম, এবং তারপর আমি দায়মুক্ত। সুতরাং এই পেশা আমাকে সাহায্যই করেছে। আপনি একটা জিনিস জানতে চাইছি যে আমরা আপনি যে হাউসে কাজ করতেন, চাকরি করতেন, সম্পাদনা এবং সাংবাদিকতার চাকরি, সেই তাদের স্বাভাবিকভাবে যেকোনো কর্তৃপক্ষের একটা নানান রকম বিধিনিষেধ থাকে, কিছু নিয়ম নীতি থাকে, সেটা মেনে চলতে হয়, মান্যতা দিতে হয় চাকরি বাঁচানোর জন্য। তো আপনার লেখক জীবনকে, আমি মৌলিক লেখালেখির কথা বলছি, গল্প উপন্যাস, কোনোভাবে ব্যাহত করেছে? অ্যাকচুয়ালি তুমি যেটা বললে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। তুমি যেটা বললে, আমরা যখন সাংবাদিকতা করেছি তখন কিন্তু এই রেস্ট্রিকশনটা ছিল না, মানে বোধহয় প্রতিযোগিতা বিভিন্ন সংবাদপত্রের মধ্যে, বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে এতখানি প্রতিযোগিতা হয়তো ছিল না। তার কারণ আমি তোমাকে বলছি, আমি আনন্দবাজারে কাজ করেছি। হুম, আনন্দবাজারের যে ইংরেজি দৈনিক হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, বিজনেস স্ট্যান্ডার্ড, তাতে 12 বছর কাজ করেছি, এবং সাংবাদিকতার নানা দিকে আছি। প্রবাসী, যেটা ওভারসিজ এডিশন, প্রবাসী আনন্দবাজার, তাতেও কাজ করেছি। আমার গোটা জীবনটাই হচ্ছে সাংবাদিকতার কাজ। তা আমরা একটা সময় দেখেছি, যেমন ধরো আমি আনন্দবাজারে ধারাবাহিক 4টে উপন্যাস লিখেছি। হুম, হুম। আনন্দবাজার রহস্য উপন্যাসগুলো তো লিখতেন। দিয়েছে। অন্যান্য অন্যান্য যে সমস্ত পত্রিকা আছে, যেমন সানন্দা এবং আনন্দমেলা, তাতেও আমি ধারাবাহিক লিখেছি। আর পাশাপাশি আমি তোমাকে বলছি, নাম করেই বলছি, যে বর্তমান পত্রিকায় আমি 2টি ধারাবাহিক উপন্যাস লিখেছি। কিন্তু আমার কোন রকম আচ্ছা, আচ্ছা। কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বাধা আসেনি। কিন্তু পরবর্তীকালে এটা হয়েছিল যে তোমাকে একটা বাধা, অর্থাৎ তোমাকে লিখতে গেলে বাইরে যদি কোথাও লেখো, বড় প্রতিষ্ঠান তো দূরের কথা, ছোটখাটো প্রতিষ্ঠান
কিংবা টিভি প্রোগ্রাম কিংবা রেডিও প্রোগ্রাম, তখন অথরিটির কাছ থেকে একটা অনুমতি নিতে হবে। তা আমাদের সৌভাগ্য যে এই ব্যাপারটা আমাদের ফেস করতে হয়। আপনি সম্পাদনার প্রস্তাব কিভাবে পেলেন? ছোটবেলায় আপনি কলেজে পড়ার সময় পত্রিকা সম্পাদনা করেছেন, জানি, বুঝলাম। কিন্তু আপনার চাকরি হিসেবে, চাকরি ক্ষেত্রে আপনি যে হাউসে কাজ করতেন, আপনি দীর্ঘদিন ছোটদের পত্রিকা সম্পাদনা করেছেন। তো সম্পাদনার প্রস্তাবটা কিভাবে এলো এবং সেটা যদি একটু বলেন। সম্পাদন মানে একটা চাকরি হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, চাকরি হিসেবে তো বটেই। চাকরি মানে ধরো আমি তোমাদের বলছি, আনন্দবাজার জার্নালিস্ট অ্যাপ্রেন্টিস নেন। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এখানে সাউন্ডের একটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে আর কি। না, না, আমরা তাতে পরিষ্কার শুনতে পাই। তাতে তাতে হচ্ছে কি, আমরা 1965 সালে আনন্দবাজার বিজ্ঞাপন দিয়েছিল জার্নালিস্ট অ্যাপ্রেন্টিস চাই বলে। তখন সেটা আমাদের অ্যাপ্লাই করতে হয়েছিল থ্রু ক্যালকাটা ইউনিভার্সিটি। তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা এমপ্লয়মেন্ট সেল ছিল, এখন কোথায় আর ও নেই। আচ্ছা, আচ্ছা। তা আমরা থ্রু ক্যালকাটা ইউনিভার্সিটি করলাম। তারা কিভাবে স্ক্রিনিং করেছে জানি না। তারপর একদিন দেখলাম একটা চিঠি এলো যে একটা মৌখিক পরীক্ষায় বসতে হবে। সেই মৌখিক পরীক্ষায় বসলাম। অনেকেই ছিলেন সেখানে। তার দিন 10-15 বাদে আরেকটা চিঠি এলো যে এটা লিখিত পরীক্ষায় বসতে হবে। সেই লিখিত পরীক্ষায় বসলাম এবং তারও দিন 15 বাদে একটা চিঠি এলো যে আপনাকে এরকম শিক্ষানবিশী সাংবাদিক হিসেবে আপনাকে মনোনীত করা হয়েছে, আপনি অমুক তারিখ থেকে জয়েন করুন। এই একটা জয়েন করলাম। জয়েন করবার পরে আমাদের 2 বছর একটা অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড ছিল, প্রথম বছর এবং দ্বিতীয় বছর। তারপর আমাদের সহ সম্পাদক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেলাম এবং আমাদের শুরুটা কিন্তু খুব খুব রাজকীয় ভাবে শুরু হয়েছিল। আমরা যখন সাংবাদিক হিসেবে ঢুকলাম, তখন আমাদের শিক্ষাগুরু ছিলেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে বোধহয় আর মানে পূর্ব ভারতের ইতিহাসে আমি তো আর দেখিনি এবং পরেও হয়নি আনন্দবাজারে। আমাদের যিনি ট্রেনিং দিতে এসেছিলেন, তিনি বিখ্যাত ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা গার্ডিয়ান, এই গার্ডিয়ান পত্রিকার তার যে চিফ সাব এডিটর মাইকেল হাইটস, তিনি এসেছিলেন আমাদের হাতে কলমে সাংবাদিকতা শেখাবার জন্য। এবং আমাদের 2 মাস তা একটা আলাদা ঘরে, এডিটারের উল্টো দিকের ঘর, তো এডিটার হচ্ছে অশোক কুমার সরকার। এডিটারের উল্টো দিকে যে একটা ঘর আছে, ভিআইপি রুম ছিল, সেই রুমে আমাদের শিক্ষানবিশী পর্ব চলেছিল। এবং সাহেব এবং তার স্ত্রী কাছাকাছি গ্র্যান্ড ওবেরয় গ্র্যান্ডে তিনি 2 মাস ছিলেন। আর প্রতিদিন এসে আমাদের ঘন্টা চারেকের ক্লাস নিত। এই হলো আমাদের শুরু। তারপর তো আমরা মেইন স্ট্রিমে চলে গেলাম, সেটা আলাদা ব্যাপার। কোনো সুতরাং স্মরণীয় আমি স্মরণীয় হ্যাঁ ঘটনা, হ্যাঁ সাংবাদিকতা, সাংবাদিক জীবনের কোনো স্মরণীয় ঘটনা যদি শেয়ার করতে চান। স্মরণীয় ঘটনা তো প্রচুর আছে। সে আর বৃত্তান্ত দিয়ে কি হবে। আচ্ছা, এবার আমি এটা, আগের দিন আপনি বিমলকরের কথা বলেছিলেন, আমাদের মনে আছে। তো বিমলকর ছাড়া এবং বা বিমলকর সহ সম্পাদকের আর কোন সম্পাদকের বিশেষ ভূমিকা ছিল আপনার লেখক জীবনের উৎসে, প্রেক্ষিতে? ভূমিকা, সম্পাদকদের ভূমিকা আপনার লেখক জীবনের একটা কথা আমি বলছি তোমাকে, তুমি জানো, অনেকেই জানেন যে আমরা লিটল ম্যাগাজিন থেকে উঠেছি কিন্তু। হ্যাঁ, মানে স্কুল ছাত্র জীবন থেকেই, কলেজ জীবন থেকেই আমরা লেখালেখি শুরু করি, তার চর্চা শুরু করি। এবং যখন ইউনিভার্সিটিতে গেলাম এবং ইউনিভার্সিটি ছাড়লাম, তখন আমরা লিটল ম্যাগাজিন বার করি। আমরা নিজেরা একটা পত্রিকা বার করি। আমরা সম্প্রতি বলে একটা পত্রিকা বার করতাম। অশোক চট্টোপাধ্যায় ছিলেন তার সম্পাদক, আমি সহ সম্পাদক। তখন অনেক লিটল ম্যাগাজিন ছিল। আমরা এই লিটল ম্যাগাজিন থেকে আস্তে আস্তে তৈরি হয়ে তারপর একদিন বিমলকর আমাদের ডাকলেন। সে ঘটনা বলে তোমাকে বলেছি। তিনি ডাকলেন এবং তিনি আমাদের দেশে লিখতে বললেন। দেশে লেখালেখি শুরু হলো এবং পরবর্তীকালে ধরো যে সম্পাদক, প্রতিষ্ঠিত সম্পাদক যারা আমাদের খুব, আমি যার কাছ থেকে ব্যক্তিগতভাবে নানা রকম সাহায্য পেয়েছি, তার মধ্যে ছিলেন বিমলকর অবশ্যই। তিনি আমাকে দিয়ে প্রচুর লেখা লিখিয়েছেন, নানা ধরনের গল্প, নানা ধরনের রচনা, বুক রিভিউ,
তারপর দেশে একটা সাহিত্য সংখ্যা বার হয়েছিল, সাহিত্যিক হিসেবে আমার ধ্যান ধারণা আরো অনেকের সঙ্গে, তাতেও আমি লিখেছিলাম। তারপরে রমাপদ চৌধুরী তিনি একজন সম্পাদক হিসেবে আমাকে প্রচুর সাহায্য করেছেন, যেমন আমাকে দিয়ে 4টে ধারাবাহিক উপন্যাস লিখেছে আনন্দবাজার রবিবার শরীয়তে। তাতে ওই অপরাধী চিহ্ন রাখেনি, রহস্য জলদস্যু কাহিনী, বাংলাটা, তারপর রহস্যের 5 ঠিকানা, তারপর জলদস্যু ডাঙায় বাঘ, আনন্দবাজার। ব্যবসার নাম শুভ বিবাহ এবং জলে দস্যু ডাঙায় বাঘ। এই হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ডাঙায় বাঘ জলে দস্যু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম, ডাঙায় বাঘ জলে দস্যু। এই উপন্যাস লিখেছেন। তারপর আরো আরো একটা লেখা লিখিয়েছিলেন, সাহিত্য বিষয়ক লেখা, একটা সময় লেখা হতো, আমাদের রেওয়াজ ছিল সাহিত্য প্রতিচ্ছায়া বলে। আমি তখন প্রচুর মানে হ্যাঁ আমার একটু আসছি শেখর দা, আমি ওই বইটার, হ্যাঁ আমি ওই বইটার কভার দেখিয়ে আসবো। আমরা সাহিত্য প্রতিচ্ছায় আসবো, এখন নয়। আমরা এবারে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে শেখরদার একদম প্রথম বই শেখর বসু 10টি গল্প, তারপর এটাও গল্প সংকলন। আমরা শেখরদার গল্পের বইগুলো একটু দেখিয়ে নিই এবং সেখান থেকে গল্প নিয়ে আমাদের কিছু প্রশ্ন থাকবে। শেখরদা, আমরা প্রশ্নটা করি এই বইয়ের কভারগুলো দেখাতে। আপনি একটা জায়গায় বলেছেন একটি লেখার মধ্যে, আমি যে হ্যাঁ যে বলুন বলুন কথাটা বলছিলাম, বলুন। সাহিত্য প্রতিচ্ছায়া নাম দিয়ে প্রায় বছর খানেক ধরে আনন্দবাজারে সাহিত্য বিষয়ে অনেক প্রবন্ধ দিয়েছিল। ওই 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 প্রবন্ধের জায়গাটা আমরা একটু একটু পরে আসছি। প্রবন্ধের আমি গল্প নিয়ে প্রশ্নগুলো করে নিই, প্রবন্ধে যে আসছি আমরা। তো আমরা আপনি একটি ছোট গল্প, আপনার কাছে বৃহত্তর সত্যের জগৎ। আপনি আপনার পরম্পরা, এটা যেটা দেখাচ্ছি স্ক্রিনে, তার ভূমিকায় আপনি বলেছেন ছোট গল্প আপনার কাছে বৃহত্তর সত্যের জগৎ, উপন্যাস নয় কেন? যদি এটাকে আপনি একটু ব্যাখ্যা করেন আমাদের কাছে। আসলে ছোট গল্প নিয়ে আমরা প্রচুর চর্চা করেছি, আমি ব্যক্তিগতভাবে, এবং যাদের সঙ্গে লিখতাম তাদের অধিকাংশই ছোট গল্প। আমাদের যে আন্দোলন যেটা, সেটা ছোট গল্প নিয়েই আন্দোলন। যে ধরো 10-12 বছর এক্সক্লুসিভলি ছোট গল্প নিয়েই আমরা চর্চা করেছি। তারপরে নয়, তার শেষের দিকে ধরো উপন্যাস লিখলাম। আনন্দবাজারে আমি একটা উপন্যাস লেখার ডাক পেলাম, সেটাও রমাপদ চৌধুরী ডাক দিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা হচ্ছে 1974 সালে, তখন 34 বছর বয়স। তখন খুব বেশি উপন্যাস লেখা হতো না, আর পত্র পত্রিকার সংখ্যাও খুব বেশি ছিল না। মানে পূজার সংখ্যায় ধরো এখান থেকে দেশ আনন্দবাজার, আর বাইরে এদিকে যুগান্তর, আরো 2-4টে পত্রিকা, এই মোটামুটি পুজোর সংখ্যা। আর তখন ইন্টারনেট ছিল না, টিভি ছিল না, তার ফলে এই পুজোর সংখ্যাগুলোর উপর কনসেন্ট্রেশন পাঠকদের খুব বেশি করে পড়তো। তা আমি যে উপন্যাসটা লিখেছিলাম, প্রথম উপন্যাস আনন্দবাজারে, সেটার নাম কাভার দেখাচ্ছ যেটা তুমি, সেটা হচ্ছে অন্য রকম তার নাম। এবং চেষ্টা করেছিলাম একটা অন্য রকম কিছু উপন্যাস লিখতে, কারণ আমি উপন্যাস সম্পর্কে আমার ধ্যান ধারণাও মোটামুটি স্পষ্ট। যে উপন্যাস বলতে কিন্তু আমি বিশ্বাস করি যে উপন্যাস বলতে ছোট গল্পের সম্প্রসারণ নয়, কিংবা গল্প বলতে উপন্যাসের সংকোচন নয়। এটা বিভিন্ন ডিফারেন্ট আলাদা একটা আর্ট ফর্ম, এবং সেই আর্ট ফর্মের সঙ্গে মোটামুটি প্রচুর উপন্যাস পড়েছি, একটা ধ্যান ধারণা তৈরি হয়েছে। এবং একটা সময় ধরো উপন্যাসের কথা কি বলবো, আমাদের এখানে একটা যুগান্তকারী উপন্যাস লিখেছিলেন রবীন্দ্রনাথ, তার চোখের বালি উপন্যাস। এবং এই চোখের বালি উপন্যাস মানে সেটা সাংঘাতিক। এই চোখের বালি উপন্যাস রবীন্দ্রনাথের লেখা 40 বছর বয়সে। রবীন্দ্রনাথের বয়স যখন 78, তখন তিনি এই চোখের বালি একটা ভূমিকা লিখেছিলেন। ভূমিকা লেখাটা তিনি প্রয়োজন বোধ করেছিলেন এই কারণে, তিনি বলেছিলেন যে আমার ওই চোখের বালি বাংলা সাহিত্যে তখন একটা আকস্মিক, এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রেও আকস্মিক, আমার ক্ষেত্রেও আকস্মিক। কারণ তিনি এই একটা চর্চা, যেটা আমরা দেখেছি 1900 থেকে 1950 পর্যন্ত, যে সাইকোলজিক্যাল নভেল, সেই সাইকোলজিক্যাল নভেল কিন্তু চোখের বালি।
যে কারণে রবীন্দ্রনাথ ৭৮ বছর বয়সে তার একটা ভূমিকা লিখেছিলেন। সাইকোলজিক্যাল নভেল কথাটা তিনি ব্যবহার করেননি, তিনি বলেছিলেন হয়তো এর কোনো ইশারা আমি পেয়েছি হয়তো বিদেশ থেকে কিংবা অন্যত্র, পরিষ্কার করে কিছু বলেননি, কিন্তু চরিত্রের আঁতের কথা বার করবার কথা বলেছেন, আঁতের কথা তুলে ধরবার কথা। এই যে ধরো বিনোদিনী, যারা খরযৌবন, শরীরে খরযৌবনের দীপ্তি এবং প্রভুত্ব তার যেন স্বভাবেরই একটি অঙ্গ, তার পাশে মহেন্দ্র স্ত্রী আশালতা, কিংবা ধরো মহেন্দ্রর মা রাজলক্ষ্মী, এই যে ধরো বিশ্লেষণ, যেটা নিয়ে শরৎচন্দ্র খুব মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে আমরা এই ধরনের লেখা আগে পড়িনি। এর একটা ব্যাকগ্রাউন্ডও আছে। যেমন ধরো রবীন্দ্রনাথ, এদিকে আমরা তো সবাই জানি যে বঙ্গদর্শন রবীন্দ্রনাথ এই বঙ্কিমচন্দ্রের, সেই বঙ্গদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল, সম্পাদনার দায়িত্ব পরবর্তীকালে রবীন্দ্রনাথের উপর। রবীন্দ্রনাথ প্রথম দিকে খুব সংকুচিত ছিলেন যে অত বড় একজন লেখক, তার অত বড় একটা নামকরা পত্রিকা, সেই সম্পাদনা। তখন তিনি গোড়াতেই ঠিক করেছিলেন, যেটা আমাদের সমস্ত লেখকদেরই কথা, যে এমন কিছু করতে হবে যেটা নতুন, যেটা চর্বিত চর্বণ নয়, পুরনো প্রথার ব্যাপার নয়। যে তখন বিশ্ববৃক্ষ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র, আমি বিশ্ববৃক্ষ লিখবো না, আমি আরেকটাই উপন্যাস লিখবো যে লেখাটা হবে অন্য ধরনের। এবং তিনি ধারাবাহিক শুরু করলেন তখন চোখের বালি, এবং চোখের বালি একটা অসাধারণ উপন্যাস। এবং এই যে উপন্যাসের ধরো, এবং রবীন্দ্রনাথ বলেছিলেন যে বঙ্কিমবাবুর উপন্যাসগুলো হচ্ছে আদর্শ উপন্যাসের সাইজ, মানে আকার বলতে বুঝিয়েছিলেন, যে খুব বড় মাপের নয়, ছোট মাপের, এটাই হচ্ছে আদর্শ। এবং যেটা বলেন যে ইংরেজি নভেলে তিনি একটু ক্রিটিসিজম করেছিলেন, যে প্রচুর ঘটনা, প্রচুর সময়, প্রচুর পাতা, এবং তার কথায়, রবীন্দ্রনাথের কথাটা আমার মনে হয়েছিল সাহিত্যের বর্বরতা। অবশ্য রবীন্দ্রনাথও কিছু কিছু বড় উপন্যাস লিখেছিলেন। যেমন ধরো প্রবাসী পত্রিকায় উনি একটা ধারাবাহিক লিখেছিলেন, আহ গোরা 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 গোরাই তো, হ্যাঁ, যেটা প্রায় ধরো তোমার 2 বছর 2.5 বছর ধরে চলেছিল। হ্যাঁ, প্রায় 500 পাতার কাছাকাছি উপন্যাস, দীর্ঘ উপন্যাস। তারপর ধরো কিছু কিছু উপন্যাস তার বড় আছে, কিন্তু অধিকাংশ উপন্যাস যদি ছোটর দিকে চেয়েছিলেন। আর বড় উপন্যাসের ব্যাপারে হচ্ছে চ্যাম্পিয়ন বলা যেতে পারে রোমারোলা, তার একটা উপন্যাস যা খ্রিস্টব 10টা খণ্ড, কিংবা ধরো আনা কারিনিনা টলস্টয়, তার উপন্যাস 5 বছর ধরে চলেছিল, কিংবা তার ওয়ার এন্ড পিস, রেজারেকশন, 1000 পাতার উপন্যাস। এখন পরবর্তীকালে এবং আধুনিক কালে যে দেখা যাচ্ছে যে উপন্যাসের আকার কিন্তু অনেক ছোট হয়ে এসছে, সময় কম। আগে তিন পুরুষ ধরে লেখা, আপনি কিন্তু কোনো উপন্যাস, মানে আপনার সেই অর্থে মোটা কোনো উপন্যাস নেই, মানে আপনি আয়তনে খুব বড়, ধারাবাহিক গুলোও নয় এবং অন্যান্য উপন্যাসগুলো সেই অর্থে অতটা আয়তনে বড় নয়। না না না, আমি খুব বড় উপন্যাস আমি লিখিনি, ওই কারণেই লিখিনি আর কি, যে উপন্যাস সম্পর্কে একটা ধারণা আছে যে এটা ছোট গল্পের এক্সটেনশন নয়, কিন্তু উপন্যাসের একটা আলাদা ফরম্যাট আছে, কিন্তু সেটা খুব একটা চলছে তো চলছেই। একটা যা খ্রিস্টব 10 খণ্ডে একটা উপন্যাস, কিংবা ধরো আর একটা আনা কারিনিনা, কিংবা আর একটা ওয়ার এন্ড পিস, কিংবা আর একটা রেজারেকশন 1000 পাতার, যে ক্যারেক্টারের সংখ্যা হচ্ছে 580 না 90, 600টা ক্যারেক্টার একটা উপন্যাস। যেটা রবীন্দ্রনাথ অ্যাটাক করেছিলেন যে ইংলিশ নভেল, এটা রুশ নভেল, ইংলিশ নভেলও এই ধরনের নানা ধরনের খুব বিশাল বড় বড় মাপের উপন্যাস ছিল আকারের দিক থেকে, যেটা তিনি আপত্তি করেছেন। সেটা বাংলায়ও হয়েছে। আমরা এতক্ষণ আপনার গল্প উপন্যাসের বইয়ের কভার গুলো দেখাচ্ছিলাম শেখরদা। এখানে এবার আমি এই আপনার লেখা গল্প উপন্যাস থেকে একটা প্রশ্ন আমাদের জিজ্ঞাস্য। আপনি এক জায়গায় লিখেছেন, চরিত্র সম্পর্কে ট্র্যাজিক, কমিক, টাইপ ইত্যাদি বিশেষণগুলি মানি না, আমি নতুন অর্থে শ্রেণীহীন চরিত্রে বিশ্বাস করি। এইটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন। এটা আপনি বলেছেন যে আপনি শ্রেণীহীন চরিত্রের কথা বলতে চাইছেন। এটা ধরো, এটা বহুকাল আগের লেখা, এটা তখন আমাদের আমার কত বয়স হবে, 30-34 বছর বয়স হবে।
দেশ পত্রিকা তখন একটা সাহিত্য সংখ্যা বার করতো, তাতে বিভিন্ন লেখকদের এক একবার এক এক কয়েকজন লেখক তাদের ডেকে তাদের সাহিত্য সম্পর্কে চিন্তা ভাবনার কথা, ধ্যান ধারণার কথা লিখবার সুযোগ দেওয়া হতো। আমরা যেবার লিখেছিলাম, আমরা ছিলাম তখন তরুণ গোষ্ঠী, তাতে আমি এই প্রবন্ধটা লিখেছিলাম। এবং তাতে আমি যেটা তখন সেই সময় বলতে চেয়েছিলাম, তখন ৩০-৩৪ বছর বয়স, অর্থাৎ যে কত মার্কা মারা একটা চরিত্রের, কতগুলো মার্কা মারা টাইপ চরিত্রকে আপনি মানছেন না। একটা মার্কা মারা চরিত্র থাকে, একটা চরিত্র প্রথমে একটা উপন্যাসের মধ্যে কিংবা গল্পের মধ্যে এলো, সেটা আস্তে আস্তে ডেভেলপ করলো, তার মধ্যে কতগুলো টিপিক্যাল ক্রাইসিস তৈরি হলো, সেই ক্রাইসিসটা সে উত্তরণ হলো তার, কিংবা সে ভেঙে পড়লো। এই যে আস্তে আস্তে যে ব্যাপারগুলো, এই যে একটা চরিত্র বিল্ডিং এর, ক্যারেক্টার বিল্ডিং এর কতগুলো সেট প্যাটার্ন, আমরা আমি ব্যক্তিগতভাবে সেটা চাইনি। একটা চরিত্র যেভাবেই আসতে পারে, একটা সম্পূর্ণ একটা বিকশিত চরিত্র আমি দেখতে পারি, এবং তার চরিত্রের মধ্যে একটি, দুটি, তিনটি ঘটনা আমাকে খুব আকর্ষণ করতে পারে কিংবা বিকর্ষণ করতে পারে। অর্থাৎ এই যে চরিত্রের যে মানা ধরা গদ, তার বাইরে আমি আমার চরিত্রকে রাখতে চাই। আপনি এবার আমরা আপনার আপনার ছোটদের শিশু কিশোর সাহিত্যের বইয়ের কভার গুলো একটু দেখানোর চেষ্টা করব, যদি স্টুডিও থেকে স্ক্রিনটা দেওয়া যায়। তো তাতে আমরা দেখেছি যে যদি সামগ্রিকভাবে আপনার সাহিত্য নিয়ে বিচার করতে হয়, তাতে গুরুত্বপূর্ণ একটি জায়গা জুড়ে আছে শিশু কিশোর সাহিত্য। আপনি প্রচুর ছোটদের জন্য লিখেছেন, কিন্তু অনেক দেরিতে লিখেছেন। ছোটদের জন্য আপনি লিখতে এসেছেন, আমার যেটুকু যে আপনার লেখাপড়া পড়ে দেখে মনে হয়েছে অনেকটা পরে। কেন, কোন প্রেক্ষিতে আপনি ছোটদের জন্য লিখতে এলেন? ওদের কাগজ সম্পাদনা করার সূত্রে? অ্যাকচুয়ালি ছোটদের লেখা আমি কিন্তু ছোটবেলায় পড়েছি, প্রচুর প্রচুর পড়েছি ছোটদের লেখা, পড়েছি, ইন্সপায়ার্ড হয়েছি, ভালো লেগেছে, মুগ্ধ পাঠক ছিলাম। কিন্তু ছোটদের লেখা আমি কিন্তু প্রথম দিকে লিখিনি, এবং এটাও অনেকটা আকস্মিক ভাবে। তখন ধরো 1975 সাল, আমি তখন হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে কাজ করছি, তখন মাসিক আনন্দমেলা বেরিয়েছে। সেই মাসিক আনন্দমেলা পত্রিকায় সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, 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 পাচ্ছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি একদিন এসে আমাকে বললেন যে, এসে নয়, তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, তিনি আমাকে বললেন যে তুমি একটা ছোটদের লেখা লিখো, তাও আমাকে একটা সামনের মাসের মধ্যে একটা গল্প দাও। আমি বললাম যে আমি তো ছোটদের গল্প কখনো লিখিনি। তখন 1974 সালের পরে, এটা 1975 সাল, তার আগে আনন্দবাজারে আমার বড়দের উপন্যাস বেরিয়ে গেছে, এবং দেশ এবং আনন্দবাজারে নিয়মিত ভাবে আমি গল্প লিখছি। তখন আপনার 35-36 বছর বয়স হয়ে গেছে। বয়স 35 বছর, 35 বয়স। তা নীরেন্দ্র আমার ধমক দিয়ে বললেন, তো লেখনি তো কি হয়েছে, লেখো এবার। বেশ, আমি চেষ্টা করে দেখি। 1 মাস নয়, 2 মাস বাদে আমি একটা লেখা দিলাম। বোধহয় ভূতের লেখা যতদূর নাকি? মনে পড়ছে। হ্যাঁ, সেটা কি ভূতের লেখা নাকি? প্রচুর ভূত নিয়ে না না, লিখেছেন। সেটা ভূতের লেখা নয়, সেটা আচ্ছা, একটা অন্য গল্প, ছোটদের গল্প। গল্পের নাম ছিল বোধহয় ভাগ্যিস ইনু ছিল। আচ্ছা। তারপর ধরো আরো 3-4টে গল্প লিখলাম পুজোর সংখ্যাতে, সাধারণ সংখ্যায় একটি, পুজোর সংখ্যায় একটি, এরকম 2-4টি গল্প লিখবার পরে সেটা দেখলাম যে সম্পাদকেরও ভালো লেগেছে, পাঠকদেরও ভালো লেগেছে। 1977 সালে আমি একটা উপন্যাস লেখার আমন্ত্রণ পেলাম। সেই উপন্যাস হচ্ছে সোনার বিস্কুট। ছোটদের আর উপন্যাস। সোনার বিস্কুট সেটা খুব অ্যাকসেপ্টেড হয়েছিল, পাঠকরা খুব ভালোভাবে দিয়েছিল, ছোট ছোট পাঠকদের কথা বলছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইনভলভমেন্টও আমার ছিল ওই প্রেক্ষাপটের সঙ্গে। তার কারণ, আমরা একবার বেড়াতে গিয়েছিলাম, তখন আনন্দবাজারের চাকরিতে সবে ঢুকেছি, দ্বিতীয় বছর বেড়াতে গিয়েছিলাম, দ্বিতীয় বছর আমাদের শিক্ষানবিশী পর্ব চলছে, দ্বিতীয় বছর বেড়াতে গিয়েছিলাম, এবং সিক রিপোর্ট করে অসুস্থ হয়ে পড়েছি বলে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে দার্জিলিং থেকে ঘুরে কালিম্পং এ যাই, এবং কালিম্পং এ একটা বিশাল ধস নামে,
এবং 50 বছরের মধ্যে অত বড় ধস নামেনি। তার ফলে কালিম্পং সম্পূর্ণ কাট অফ হয়ে গিয়েছিল, মানে পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কালিম্পং একেবারে। তার তিস্তা ব্রিজ এবং অন্যান্য সমস্ত যোগাযোগের রাস্তা রাস্তা সমস্ত ভেঙে গেছে। এবং প্রায় 7-10 দিন বাদে হেলিকপ্টারে করে ইভাকুয়েশন হয়েছিল। যারা স্ট্যান্ডার্ড টুরিস্ট ছিল তাদের ইভাকুয়েশন হয়েছিল প্রায় 7 দিন কি 10 দিন বাদে। আমাদের তখন অল্প বয়স, আমরা 4 বন্ধু গিয়েছিলাম। আমরা হেঁটে সেই পাহাড় ডিঙিয়ে ভাঙা পাথর ওপর দিয়ে প্রাণ হাতে নিয়ে আমরা হেঁটে শিলিগুড়ি পর্যন্ত এসেছিলাম, তারপর ট্রেনে করে ফিরি। সে একটা রোমাঞ্চকর একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, সাংঘাতিক। আমার এই সোনার বিস্কুটে আমি এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছিলাম। তার ফলে এটা পাঠকদের কাছে অনেক অ্যাকসেপ্টেড হয়েছিল পাঠকদের কাছে ঘটনাটা। তাই এই লিখলাম। তারপরে আস্তে আস্তে ছোটদের গল্প, উপন্যাস, আরো বিভিন্ন পত্রপত্রিকা, আনন্দমেলাতে অনেকগুলো লিখেছি। প্রচুর প্রচুর লিখেছেন এবং চমৎকার আনন্দমেলা বেশ কিছু লিখেছি, অনুবাদ করেছি বেশ কিছু হ্যাঁ, ছোটদের লেখা। অনুবাদের জায়গাটা আমরা আসছি। আচ্ছা শেখর দা, এবার আমরা যেটা স্ক্রিনে দেখাচ্ছি সেদিনের কলকাতা। আগের দিন আপনি বলেছিলেন যে আপনার ছোটবেলা কলকাতায় কেটেছে এবং সেই সেই দিনের কলকাতার কথা বলেছেন। 60-এর দশকে সহজে চাকরি পাওয়া যেত, এই দুর্দিন ছিল না, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখছি ঘোড়ায় টানা ট্রাম বোধ হয় না কিনা, ঘোড়া গাড়ি করে ছিল। তো এবার একটু জানতে চাইছি, সেদিনের কলকাতার সঙ্গে এদিনের কলকাতার তো বিরাট তফাৎ নিশ্চয়ই। আপনার ইচ্ছে করে না এদিনের কলকাতা নিয়ে কিছু লেখার? এই দিনের কলকাতা তো আমার তো লেখার মধ্যে আমার গল্প, উপন্যাস, প্রবন্ধ তার মধ্যে তো থাকছেই। ঠিকই ঠিক। এবং সেদিনের কলকাতা আপনার এর প্রথম মধ্যে গল্প একটা থেকে আছে। নস্টালজিয়া আছে। এর মধ্যে এই সেদিনের কলকাতা বইটার মধ্যে একটা নস্টালজিয়া কাজ করেছে আমার খুব বেশি করে। কারণ আমি ধরো কলকাতায় একবারে ছেলেবেলা থেকেই কলকাতায় আমার নর্থ ক্যালকাটা, সেই নর্থ ক্যালকাটায় আমি বড় হয়েছি। এবং তখন কলকাতার চেহারাটা অন্যরকম ছিল। আমরা সেই গ্যাসের আলো দেখেছি, তারও আগে চিমনির আলো দেখেছি। এবং এই যে কলকাতার মধ্যে যে সমস্ত খালগুলো আছে এখন বুঝে গেছে, সেগুলো টলটলে জলে ভর্তি দেখেছি। এবং তাতে সেই নানা ধরনের নৌকো আসতো ব্যবসা বাণিজ্য করতে। তার মধ্যে খড়, তারপর পটারি, নানা রকম জিনিসপত্র নিয়ে। এবং কলকাতার চেহারা ধরে না মায়াময়, গ্যাসের লাইট, এত ঘিঞ্জি সেই ছিল সেই না। সেই দিনের কলকাতা কি আপনার গল্প উপন্যাসে তো ততটা আসেনি যতটা পরবর্তী সময়ের কলকাতা এসেছে, স্বাধীনতা উত্তর সময়ের কলকাতা এসেছে? এসছে, এই ঘটনাটা যে আসেনি তা নয়, কিন্তু এখানে এখানে অনেকটা এই আহ, যে বইটা আছে আর কি সেদিনের এটা তো কলকাতা, প্রবন্ধ, স্মৃতিকথা। তার মধ্যে কিছুটা আত্মকথাও এসে গেছে আর কি। ঠিক ঠিক। এবার আমরা দুটো অন্যরকম প্রবন্ধের বই দেখাচ্ছি, অন্তরঙ্গ জীবন এবং সাহিত্য, এবং লেখা ও লেখক, বিভিন্ন লেখকদের নিয়ে লেখা, লেখা এবং লেখকদের নিয়ে। একটু আগে আগে আপনি সাহিত্য প্রতিচ্ছায়ার কথা বলছিলেন, আমরা পরপর পরপর দুটো কভার দেখাচ্ছি, যেটা ধারাবাহিকভাবে শেখরদা লিখতেন এবং বিশ্ব সাহিত্য মন্থন করে প্রায় আপনার যে পাঠ অভিজ্ঞতা, সেটা আপনি এইটার কথা বলছিলেন, সাহিত্য প্রতিচ্ছায়ার কথা বলছিলেন একটু আগে। হ্যাঁ, সাহিত্য প্রতিষ্ঠায় আনন্দবাজারে ধারাবাহিকভাবে বেরিয়েছিল। ধারাবাহিক লিখতেন এবং প্রথম যেটা কালো কভার চকলেট, সেটা হচ্ছে আনন্দ থেকেই প্রকাশিত আপনার প্রথম আনন্দ সংস্করণ। থেকে প্রথম প্রকাশিত হয়েছে। সম্প্রতি যে পাবলিকেশনটা আছে তোমার ডান দিকে এটা যে হচ্ছে কাভারটা, এটা প্রতিভাস থেকে প্রতিভাস, বেরিয়েছে, প্রতিভাস থেকে রিপ্রিন্ট। বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি এই বইটা নিয়ে একটু জানতে চাইছি, সাধনা ও সঙ্গিনী, এইটা নিয়ে একটু একটু যদি আপনি বলেন আমাদের পাঠকদের কাছে। এটা হচ্ছে ধরো এটাও শিল্প সাহিত্য নিয়ে আর কি। হুম, আমার একজন খুব প্রিয় লেখক স্যামুয়েল বেকেট। হ্যাঁ স্যামুয়েল বেকেট আমার প্রিয় লেখক, তার সমস্ত নাটক আমি পড়েছি, তার অধিকাংশ উপন্যাস আমি পড়েছি। এবং তার বেকেটের জীবনটা আমাকে দারুণভাবে, তার একটা বায়োগ্রাফি আছে, তিনি কোথাও কখনো বায়োগ্রাফি লিখতে দেননি কাউকে, একজনকে শেষ বয়সে অ্যালাউ করেছেন, ডেডে বেয়ার রোডে তিনি তার বায়োগ্রাফি লিখেছিলেন। সে বায়োগ্রাফিটা পড়েছি আমি, অসাধারণ বায়োগ্রাফি। তাতে তার জীবনের নানা ঘটনা আছে। এবং একটা জিনিস অদ্ভুত লাগে যে তার প্রথম দিকে তিনি একটি মহিলার সঙ্গে থাকতেন, তখনও বিবাহ সূত্রে আবদ্ধ হননি, সঙ্গিনী হিসেবে থাকতেন, লিভ টুগেদার। মেয়েটির নাম হচ্ছে সুজান। সে আর দর্জির কাজ করতো এবং মোটামুটি অল্প স্বল্প কিছু রোজগার করতো এবং বেকেটকে এনে দিত খাওয়া দাওয়া
আর বেকেট হচ্ছে সারাদিন ধরে লিখতো, কিন্তু সারা রাত ধরে লিখতো, সারাদিন ঘুমতো এই করে। এবং তার জীবনে তখন স্ট্রাগলিং রাইটার, এবং 47 তার যাকে বলে লিটারারি এজেন্ট বিদেশে আছে, যে একজন লেখক সরাসরি প্রকাশকের কাছে যায় না, মাঝখানে লিটারারি এজেন্ট, সে তার বই নিয়ে যায়। তা লিটারারি এজেন্ট হিসেবে সুজান এই সঙ্গিনী তিনিও কাজ করেছিলেন। এবং তুমি ভাবলে অবাক হয়ে যাবে যে এত বড় একজন লেখক, তার একটি লেখা, তার উপন্যাস মার্ফি নাম, সেটা 42 বার প্রকাশকরা ফেরত দিয়েছে, 42 টাইমস। ভাবতে পারো, তারপরে কোনো লেখক লিখতে পারে? তারপর সেই লেখাটা অ্যাকসেপ্টেড হয়, এবং বেকেট লেখেন যে আমি ভুল করিনি, 42 জন প্রকাশক ভুল করেছিলেন। এবং তিনি এই বেকেট, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। অসাধারণ তার লেখা, তার সাথে নাটক, ওয়েটিং ফর গোডো, এন্ড গেম, হ্যাপি ডেজ, ক্যাটস লাস্ট ডে। এই গ্রন্থে তো অনেকগুলো প্রবন্ধ আছে। হ্যাঁ, এই গ্রন্থে তো অনেকগুলো প্রবন্ধ আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান প্রবন্ধ। আর এছাড়া আরো নানা বইতে নানা ধরনের প্রবন্ধ আছে। যেমন ধরো, আমি কোন বইতে কোনটা আছে এই মুহূর্তে হয়তো অত আমি এটা এবার আমি এটা বলছি, যেমন ধরো খুব ইন্টারেস্টিং কতগুলো ইভেন্ট আছে। যেমন সালভাদর ডালি, পেইন্টার, তার একটা দি ডায়েরি অফ এ জিনিয়াস আছে, খুব অসাধারণ বই। তাতে খুব নানা রকম মজার মজার ব্যাপার আছে, যে খুব টাইট জুতো পরলে তিনি ভালো ছবি আঁকতে পারতেন এবং ভালো বক্তৃতা করতে পারতেন। এই ধরনের অনেক রকম মজার মজার ব্যাপার আছে। তারপরে ধরো আপনার এগুলোর কথা বারবার করে খুব টুকরো টুকরো অ্যানেকডোটের মতো করে আপনি, অ্যানেকডোট, নানা ধরনের টুকরো টুকরো বিষয়, নানা ধরনের লেখক। তার মধ্যে রুডিয়ার্ড কিপলিং আছে, বেকেট আছে, জেমস জয়েস আছে। জেমস জয়েস তার হচ্ছে অত বড় একজন ইন্টেলেকচুয়াল, এবং 13 নম্বরটাকে খুব ভয় করতেন। একদিন তার বাড়িতে 13 জন অতিথি এসেছিল, তিনি খুব শেকি হয়ে গিয়েছিলেন যে কিছু বিপদ ঘটে যাবে। অত বড় ইন্টেলেকচুয়াল, মানে একটা সেঞ্চুরি, 20th সেঞ্চুরি ইন্টেলেকচুয়াল জায়ান্ট, কিন্তু তার কতগুলো কুসংস্কারের শিকার হয়েছিলেন। এই ধরনের নানা ধরনের ব্যাপার, নানা ধরনের বইপত্র পড়তে পড়তে এগুলো আমার কাছে এসেছিল। আমরা আগের দিন আলোচনা করেছিলাম আপনার সাহিত্য চর্চার একটা গুরুত্বপূর্ণ জায়গা নেতাজি চর্চা। যদি বলি, নেতাজিকে নিয়ে অনেকগুলো বইয়ের কথা আছে। আমরা এর মধ্যে দেখিয়েছি, এর আগে দেখিয়েছি, যেমন ওই রচনাবলী, এই খণ্ডটি ইংরেজিতে চিঠিপত্রগুলো আপনার অনুবাদ করা। এটাই হচ্ছে নেতাজি চর্চা যদি বলো, তাহলে এটাই আমার প্রথম নেতাজিকে নিয়ে কাজ আর কি। যে এটা তখন ডক্টর শিশির বসু বেঁচে ছিলেন, কৃষ্ণা বসু যিনি শিক্ষাবিদ এবং পার্লামেন্টেরিয়ান, ওর স্ত্রী, এরা দুজনই কাছ থেকে একটা অনুরোধ এসেছিল যে এই নেতাজি যে তৃতীয় ভলিউম, থার্ড ভলিউম, তখন নেতাজির সমস্ত কালেকশন গুলো পরপর বার হচ্ছে, 10-12টা ভলিউম বেরিয়েছে। এখন তৃতীয় ভলিউম তিনি অনুরোধ করেছিলেন আমাকে অনুবাদ করবার জন্য। আমি রাজি হয়েছিলাম এবং অনুবাদ করেছিলাম। এবং অনুবাদ করতে গিয়ে, তার আগে তো নেতাজি সম্পর্কে নেতাজি আমাদের সবার কাছেই হিরো, এবং অল্প বিস্তর পড়া আমাদের প্রত্যেকেরই আছে, আমারও সেরকম ছিল। কিন্তু এই অনুবাদ করতে গিয়ে ওই চিঠিগুলো হচ্ছে মান্দালয় জেল থেকে লেখা, তারপর ধরো মেজদাকে লেখা, তারপর ধরো বিভিন্ন খবরের কাগজকে লেখা, জেলারকে লেখা, এখন অনেকগুলো চিঠি আছে নানা বিষয়ে। এবং তার বন্ধু দিলীপ রায়, বিখ্যাত দিলীপ রায় বন্ধু ছিল, তাকে লেখা চিঠি, এই সমস্ত নানা ধরনের চিঠিপত্র। এবং সেটা পড়তে গিয়ে আমি বিস্মিত হয়েছিলাম যে একজন রাজনীতিবিদ, একজন দেশপ্রেমিক, সাধারণত ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রনীতি এর মধ্যেই থাকেন, কিন্তু এই চিঠিগুলো পড়তে গিয়ে আমি দেখলাম যে তার সুভাষচন্দ্রের রেঞ্জ অফ স্টাডি, পড়াশোনার পরিধি, সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক। তার মধ্যে ধর্ম আছে, দর্শন আছে, নৃতত্ত্ব আছে, কি নেই, নানান রকম বিষয়, ইতিহাস। আপনি এমিলি সেঙ্গেলের সঙ্গে দেখা করেছিলেন এবং ধারাবাহিকভাবে নেতাজি সহধর্মিণী নামে এটা করে এই নেতাজি সম্পর্কে আমার একটা আগ্রহ তৈরি হয়েছিল।
আমাদের মধ্যে অনুষ্ঠান শেষের দিকে চলে এসছে না? হ্যাঁ হ্যাঁ, আর আর মিনিট দশেক আছি। আপনি একটু ওই আচ্ছা, নেতাজি যাই হোক, সেমিরি শঙ্করের আমি সঙ্গে তার তার আ- দেখা করার তার কথা আগে যদি একটু বলেন। তার আচ্ছা, আগে বলুন আমি বলুন। বুঝি যে হ্যাঁ এই যে ডুবোজাহাজে নেতাজি, এটাও হ্যাঁ একটা অসাধারণ বই। তার মধ্যে এই যে আবিদ হাসান, যে যেটা হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানি থেকে সাউথ ইস্ট এশিয়াতে এসেছিলেন 90 দিন, একটা ফেয়ারি টেলের মতন ব্যাপার। 90 দিন একটা তোমার ডুবোজাহাজে করে, তার সঙ্গে একজন মাত্র সহকারী ছিল আবিদ হাসান, আর বাকি হুম, সব জার্মান ক্রু, জার্মান মেম্বার, তারা ওকে একটা পৌঁছে দিয়েছিল। হিটলারের কাছে চেয়েছিল পৌঁছতে, ও তার পৌঁছে দিয়েছিল ওকে সাউথ ইস্ট এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে। হুম, তা সেই বৃত্তান্ত হচ্ছে সাংঘাতিক। তাতে তার নানা রকম ওই যে 3 মাস তিনি তাকে নিজেকে তৈরি করেছিলেন। যাচ্ছেন সাউথ ইস্ট এশিয়াতে, সেখানে তখন প্রিজনার অফ ওয়ার এবং অন্যান্য লোকজন, তাদের অনেককে পাবেন, এবং কিভাবে তাদের মোটিভেট করবেন, কি তার লাইন অফ অ্যাকশন হবে, তোজোকে কি বলবেন, এই সমস্ত তার একটা প্রিপারেশন চলেছিল। যে সমস্ত প্রিজনার অফ ওয়ার আছে তাদের কিভাবে অ্যাড্রেস করবে, যে সৈনিক তাদের কিভাবে নিজেদের দলে নিয়ে আসবে, তাদের কিভাবে লড়াইয়ে নিয়ে আসবেন, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে এই নেতাজির সহধর্মিণী যেটা দেখাচ্ছ, হুম, ওটা তো লিখলাম ডুবোজাহাজী নেতাজি, আরো তাতে বইতে আরো অনেক ঘটনা আছে, আমি হুম, বিস্তারিত তোমাদের সময় মতো ফুরিয়ে এসছে। হুম। নেতাজির সহধর্মিণী, নেতাজির সহধর্মিণী আমার একটা সুযোগ হয়ে গিয়েছিল, ওটা লাইফ এটা টাইমে। আপনি, হ্যাঁ এইটা আপনি কদিন ওর সঙ্গে, কতক্ষণ ওর সঙ্গে কাটিয়েছিলেন মানে? আমি ধরো আমার একটা ইউরোপে যাওয়ার সুযোগ হয়েছিল 1979-এ, তখন ওই 38-39 বছর বয়স আমার। হুম, হুম, তা তখন আমি 4টে দেশে যাব বলে ঠিকঠাক। তখন এই নেতাজি রিসার্চ ব্যুরো, এই ডক্টর শিশির বসু, কৃষ্ণা বসু, এদের সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে ওই অনুবাদের সুবাদে। হ্যাঁ হ্যাঁ তারপর ওর স্ত্রী, মেয়ে, তোমার অনিতা পাপ, তিনি হ্যাঁ এসেছিলেন, এসে তার যে পিক্টোরিয়াল বায়োগ্রাফি সেটা ওপেন করলেন কলকাতায়। তো সে অনুষ্ঠানে আমি ছিলাম। হুম, তখন আমার একটা ইউরোপ যাওয়ার সুযোগ হয়েছিল 4টে দেশে। তখন শিশির ঘোষ এবং কৃষ্ণা বসু, তারা অনুরোধ করলেন যে ওই পিক্টোরিয়াল বায়োগ্রাফি তার একটা কপি যেন আমি এই, যদি আমার পক্ষে সম্ভব হয়, এমিলি সেঙ্কেলকে পৌঁছে দিতে পারি। আচ্ছা এটা আমার কাছে একটা মস্ত বড় সুযোগ। তার কারণ এমিলি সেঙ্কেল কারোর সঙ্গে, একমাত্র যারা আইএন এর সঙ্গে কানেক্টেড তাদের সঙ্গে যোগাযোগ করে রাখতেন, আর সুভাষ বসুর পরিবারের সঙ্গে একটাও একটা সেকশন তার সঙ্গে যোগাযোগ রাখতেন, আর বাইরের কারোর সঙ্গে যোগাযোগ রাখতেন না। তিনি ছিলেন ভিয়েনাতে, ভারতবর্ষে কখনো আসেননি, আসবেনও না। তা আমার একটা মস্ত বড় সুযোগ হলো, আমরা ঠিক আছে, আমি আমার তো ভিয়েনা যাওয়ার কোনো প্ল্যান নেই, কিন্তু আমি ঠিক আছে, আমি ভিসা বার করে, ইউরোপে যাচ্ছি তো ইউরোপে গিয়ে আমি একটা ভিসা বার করে দেবো, ভিয়েনা ভিসা বার করে দেবো, হুম, অস্ট্রিয়া। তা বইটা নিলাম এবং তারপর গেলাম, এবং আমি তারপর জার্মানি থেকে আমি ওর একটা ভিসা বার করলাম অস্ট্রিয়া যাওয়ার। এই জার্মানি না তো, বোধ হয় অন্য একটা দেশ থেকে। তা সেই ভিসা বার করে নিয়ে আমি গেলাম ভিয়েনাতে। ভিয়েনাতে গিয়ে ওর সঙ্গে তার আগে টেলিফোনে কথাবার্তা বলে নিয়েছিলাম যে আমি আসছি, উনি আমাকে খুব ওয়েলকাম করলেন। আর তার এই ব্যাপারটা হচ্ছে কৃষ্ণা বসু এবং ডক্টর শিশির কুমার বসু, এরা কমিউনিকেট করেছিলেন যে আমি হুম, যাচ্ছি হুম, ওই বইটা নিয়ে। তারপর আমি গেলাম ভিয়েনাতে, গেলাম এবং ভিয়েনাতে গিয়ে ওর সঙ্গে দেখা করলাম, সকালে গিয়েছিলাম, সকালের দিকে, এবং সারা দিন আমি ওর সঙ্গে কাটিয়েছি। সে আমার একটা আশ্চর্য অভিজ্ঞতা। মানে নেতাজিকে আমরা কখনো দেখিনি, দেখবার সুযোগ পাইনি। নেতাজি আমাদের কাছে একটা মস্ত বড় হিরো, আমাদের কাছে একটা, গোটা পৃথিবীর কাছে একটা মস্ত বড় হিরো। এত বড় একটা মানুষ, এত বড় একটা ব্যক্তিত্ব, তার এই দেশের জন্য তার, নেতাজি এটা প্রমাণিত হয়ে গেছে যে নেতাজির এই লড়াইটা না থাকলে দেশ স্বাধীন হতো না, হুম, হুম, এটা প্রমাণিত হয়ে গেছে এখন। তা এখন এই তার স্ত্রী, তার সঙ্গে যে দেখা করব, এটা একটা দারুণ ব্যাপার। এবং নেতাজি যখন চলে আসছে, যখন ওই সাবমেরিনে করে যখন চলে আসেন,
ওই যে তোমাকে যে কথাটা একটু আগে বলছিলাম, হুম, হুম, হুম। জার্মানি থেকে ডুবোজাহাজ। সাবমেরিন ডুবোজাহাজে নেতাজি, এটা আমি যেটা লিখেছিলাম, সেখানে হয়তো ওই পথের শেষ হয়তো কখনো দেখতে পাবো না। তখন এমিলির একটা পরিচয়, ও লুকিয়ে তখন হিন্দু মতে বিয়ে করেছিলেন আহ, ভিয়েনাতে, এই জার্মানিতে নেতাজি এমিলি শেলকে বিয়ে করেছিলেন আর কি। তারপর সেই চিঠি তার দাদা শরৎচন্দ্র বসুকে তিনি লিখে গিয়েছিলেন যে আমি হয়তো পাবো না, আমি চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। আমার এই চিঠি এমিলির কাছে রেখে গিয়েছিলেন। তা যাই হোক, তা এই যে কথা বলছিলাম আর কি, সেই এমিলির সঙ্গে আমার সারাটা দিন কেটেছিল। সারাটা দিন সকাল থেকে সন্ধে করে শুরু করে সন্ধে পর্যন্ত নানা ধরনের প্রশ্ন করেছিলাম। ছবি তুলতে চেয়েছিলাম, ছবি তুলতে প্রথমে রাজি হননি, পরে রাজি হয়েছেন, এবং নানা বিষয়, এবং তাই নিয়ে আমি ফিরে এসে আনন্দবাজারে একটা দীর্ঘ লেখা লিখেছিলাম। পরে সেটা বই হিসেবেও বার হয়, নেতাজির সহধর্মী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এবার সেগুলো পড়লে আমরা যেটা দেখাচ্ছি মনীষী জীবন কথা, এটা আপনার সম্পাদিত গ্রন্থ। এটা কি হ্যাঁ, হ্যাঁ, মানে যে মনীষীদের নিয়ে লেখা, তাদের নিয়ে কি বিভিন্ন জন লিখেছেন? হ্যাঁ, এদের এদের মধ্যে অনেকে আছেন, মানে সেই আহ, সুভাষ বোস আছেন, আচ্ছা। সুভাষ বোস তো আছেনই একবারে শুরু থেকে সেই না, কিন্তু তাদের এই জীবনের কথাগুলো কারা লিখেছেন? এটা কি আপনি লিখেছেন? আপনার না সম্পাদনা আমি দেখছি। না না আমি আমি অনেককে দিয়ে লিখেছিলাম। আমি আচ্ছা, একটা আচ্ছা, পার্ট লিখেছিলাম, আমি একটা আচ্ছা। নেতাজির পার্টটা লিখেছিলাম, আর বাকি সমস্ত আচ্ছা, তার মধ্যে রামমোহন ছিলেন, তার মধ্যে আরো অনেকেই ছিলেন সেই সময়ের বিখ্যাত সমস্ত লোক। দেশবন্ধু চিত্তরঞ্জন ছিলেন, আরো অনেকেই। তারপর সেই সময় 19th সেঞ্চুরির যে সমস্ত বিখ্যাত মানুষজন ছিলেন, তাদের হুম, প্রায় প্রত্যেকেই একেবারে এরা ছিলেন। মধুসূদন ছিলেন, বিদ্যাসাগর ছিলেন, আরো অনেকেই ছিলেন আর কি। তাদের নিয়ে আমি একটা মোটামুটি মনীষী জীবন কথা লিখেছিলাম, এবং আমি নেতাজি সম্পর্কে লেখাটা আমি লিখেছিলাম, আর বাকিটা এডিট করা আমার। আর এই এই যে আরেকটা বইয়ের কভার দেখাচ্ছি, মহাসাগরে ছোট্ট ভেলায় ৭৬ দিন, এটা এটা কার লেখা? মানে আপনি তো অনুবাদ এটা করেছেন। এটা এটা ধরো, এটা একটা অসাধারণ বই। হুম, আমি একদিন এই চৌরঙ্গিতে এই বইয়ের দোকানে ঘোরাঘুরি করি, হ্যাঁ, চৌরঙ্গিতে বইয়ের দোকানে ঘোরাঘুরি করতে গিয়ে এই বইটা আমি পেয়ে গেলাম। তা আচ্ছা। বইটা পেয়ে গেলাম, এটা হচ্ছে তোমার আশ্চর্য ধরনের ব্যাখ্যা বাট্টাবার্ক গুলো সমস্ত পড়লাম। পড়বার পরে আমি দেখলাম যে উম, একজন বইটা হচ্ছে তোমার পুরো নামটা এইমাত্র যেটা দেখালে, হ্যাঁ, 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 দেখাচ্ছি। এই যে মহাসাগরে ছোট্ট ভেলায় হ্যাঁ, হ্যাঁ, ৭৬ দিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা এই ৭৬ দিন তিনি কাটিয়েছিলেন, এবং তিনি একজন ইঞ্জিনিয়ার, পেশা একজন ইঞ্জিনিয়ার। হুম, তিনি ইঞ্জিনিয়ার, এবং তিনি একটি জাহাজ, একটা নৌকো তৈরি করেছিলেন, এবং তিনি আটলান্টিক ক্রস করেছিলেন। হুম, আটলান্টিক ক্রস করে এসেছিলেন, তার সঙ্গে একজন ছিল। ফেরার পথে তিনি যখন আবার আবার ক্রস করছিলেন, তখন তিনি একা, এবং কিছুটা যাওয়ার পর তারপর নৌকো ডুবে যায়, এবং তিনি একটা অবিশ্বাস্য উপায়ে বেঁচেছিলেন ৭৬ দিন, এবং সেটা সবাই ধরে নিয়েছে যে ওকে তো বাঁচা সম্ভব নয়। এবং তিনি ফিরে এসে, তিনি পেশায় ইঞ্জিনিয়ার, তিনি লিখেছিলেন, এবং তার সেই অদ্ভুত স্ট্রাগল, মানে পৃথিবীর ইতিহাসে এরকম মানে রোমাঞ্চকর যে কোনো কাহিনীকে হার বানিয়ে দেয় এরকম একটা বই। অসাধারণ একটা লেখা, অ্যাডভেঞ্চার। সেটা আপনি তো সেটা কিভাবে আপনি অনুবাদ বেঁচেছিলেন, করেছিলেন? সেটা আপনি অনুবাদ করেছিলেন? সেটা অনুবাদ সেটা আমি করেছিলেন? অনুবাদ করেছিলাম, এবং সেটা ধারাবাহিকভাবে বেরিয়েছিল আনন্দ মেলাতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু পরে সেটা একটু দেখা। সামারাইজড ট্রান্সলেশন আর কি। হুম। না, সেটা অসাধারণ বই আর কি, মানে আজকের দিনে একটা ক্লাসিক বলা যেতে পারে। এটা আচ্ছা, এই যে লাইফ টাইম। বিদেশি গল্প আমরা যেটা দেখাচ্ছি, শ্রেষ্ঠ বিদেশি গল্প, এটা আপনার একাধিক সংস্করণ হয়েছে। এটাও কি আপনি বহুজনকে দিয়ে ট্রান্সলেট করেছিলেন? এটা এটা হ্যাঁ, এটা এটা হচ্ছে, এটা আমার জীবনে একটা আমি একটু খুব খেটে খুঁটেই করেছিলাম, বছর হ্যাঁ, ৫ লেগেছিল আর কি।
আমি চেষ্টা করেছিলাম যে বাংলা যে ছোট গল্প, তো ছোট গল্পের বয়স তো বেশি দিন নয়, 200-250 বয়স, 250 বয়স হবে। হ্যাঁ হ্যাঁ ওই ছোট গল্পের বিভিন্ন টার্ন গুলো কিভাবে এলো সেটা হয়তো সম্ভবত সে বালজাক থেকে শুরু করেছিলাম, করে একবারে আপ টু ডেট। এবং 32 জন লেখককে মোটামুটি বেছে নিয়েছিলাম যে ছোট গল্পের যে বিখ্যাত যে টার্ন গুলো, বাঁক গুলো এসছে, সেগুলো দেখাবার জন্য। এবং এই গল্প বাছাই করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। তখন ইন্টারনেটের যুগ নয়, এই গল্পগুলো আমার বাছাই করতে অনেক সময় লেগে গিয়েছিল। সেই গল্পগুলো বাছাই করবার পরে আমি ঠিক করলাম যে এই যে গল্পের যে ট্রেন্ড, একবার সেই প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যে ট্রেন্ড আছে, এই ট্রেন্ডটাকে দেখাবার জন্য আমি 32 জন লেখককে বেছে নিয়েছিলাম। তার মধ্যে বিখ্যাত লেখক অনেকেই ছিলেন, যেমন অসীম রায় ছিলেন। অসীম রায়কে বেটোল ব্রেক তাকে দিয়ে অনুবাদ করিয়েছিলাম। শক্তি চট্টোপাধ্যায় ছিলেন, তাকে দিয়ে অক্টাভিও পাজ অনুবাদ করিয়েছিলাম। হিমানীশ গোস্বামী, তাকে দিয়ে মার্ক টুয়েন অনুবাদ করিয়েছিলাম, গল্প আর কি। তারপর এইভাবে অরুণ বাগচিকে দিয়ে করিয়েছিলাম কামুর একটা অনুবাদ। এইরকম 32 জন লেখককে দিয়ে 32টা গল্প, এবং যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা যাতে বজায় রাখে, সেই তার মধ্যে সমস্ত বিখ্যাত লেখক আছে। তার মধ্যে যেগুলো ট্রেন্ড সেটার, সেই গোগোল আছে, তারপর দস্তয়েভস্কি আছে, পুস্কিন, অন্যান্য যে সমস্ত রুশ লেখক তথা দস্তয়েভস্কি, অন্যান্য রুশ লেখক তারা আছেন, জার্মানিতে আছেন গুন্টার গ্রাস। তারপর গুন্টার গ্রাস কলকাতায় এসে তাকে মিটও করেছিল আমি। তারপর বেটোল ব্রেক, এই সমস্ত নানা রকম অনেক প্রায় আর এদিকে নবকর এরা তো ছিলেন, তারপর অক্টাভিও পাজ, এই সমস্ত মানে লেখক। বিশ্বের এই গল্পের একটা 32 জন লেখককে আমি বেছে নিয়েছিলাম এইভাবে যে এখন শুরু থেকে শেষ পর্যন্ত, বালজাক থেকে শুরু করে সম্ভবত, তাতে 32 জন লেখক যে যে সিগনিফিক্যান্ট টার্ন, ছোট গল্পে যে বিভিন্ন বাঁক দেখা গেছে, উল্লেখযোগ্য বাঁক, আমি একটা 32 পাতার ভূমিকাও লিখেছিলাম। এই 32টার গল্প আমি 32 জন লেখককে দিয়ে অনুবাদ করিয়েছিলাম। তার আমরা মধ্যে এবার শেখরদা, আমি আপনার বইয়ের নামগুলো দেখছিলাম, সেখান থেকে একটা প্রশ্ন। এখন একটা কথা খুব বলা হয় যে আমি সাথে পাঁচে থাকি না। তো আমি দেখছিলাম আপনার লেখার মধ্যে, আপনি একটু আগে 13-র কথা বলছিলেন, আনলাকি 13, বাড়িতে ওই 13 জন অতিথি আসতে তিনি ভয় পেয়ে গেছিলেন। তো আপনার লেখায় দেখা যাচ্ছে বারবার 5 এবং 7, যেমন আমি কয়েকটা উদাহরণ দিই: 7 ঘোড়া মোহর, 7 নম্বর ঘরে, 7 বিলিতি হেরে গেল, 7 আপনার প্রিয় সংখ্যা বা 5 রহস্যের 5 ঠিকানা, ওরা যখন 5, এই 7-5। আপনি নিজেও আমি জানি 7-5 থাকেন না। তো এই এটা এটা 7-5 এটা তোমার একটা ভালো অবজারভেশন, আমি লক্ষ্য করিনি। আর একটা আছে ধরো 7-5-12, সে 12টাও আছে। যেমন ধরো আমি চেকভের 12টা গল্পের অনুবাদ করেছিলাম। বা 12 জন চেকভ পেইন্টারকে নিয়ে চেকভের লিখেছিলেন। হাসির গল্প, অবশ্য 12টা কথা না দেই, ও 12টি কিশোর ক্লাসিক আছে। হ্যাঁ, বা 12 জন আপনি পেইন্টারের জীবনী নিয়ে কাজ করে লিখেছেন। হ্যাঁ এটাও হ্যাঁ একটা হ্যাঁ, অদ্ভুত পেইন্টার ভাবে। পেইন্টার পেইন্টার। হ্যাঁ হ্যাঁ, এই শব্দ। প্রায় এবার আমি 7-5-12 তিনটে, এটা এটা আমাদের অনেকের কাছেই হয়তো প্রিয়। 7-5-12, এটা তো ভালো হয়তো হয়তো। অবজারভেশন। হ্যাঁ। আচ্ছা শেখরদা, আপনি একদম সাধারণত দেখা যায় যে প্রথম দিকে কবিতা লিখতে আসেন লোকজন, তারপরে গল্প উপন্যাসে আসে। তো আপনি কি কবিতা লিখতেন? কখনো কবিতা লিখেছেন? না না, কবিতা একেবারেই লিখিনি। একদম ছাত্র জীবনে হয়তো একটা দুটো লিখেছিলাম, সেটাও একটু একটু হয়তো ইয়ার্কি করেই লিখেছিলাম আর কি। কবিতা লেখার প্রতিভা আমার নেই, কোনো প্রতিভাই নেই ধরে নাও, কিন্তু কবিতা লিখিনি। আর ওই গল্প গল্প না, কিন্তু আমি এটা উপন্যাস। এই কারণে জিজ্ঞেস করলাম। আপনি কিন্তু অনেকটা বেশি বয়সে, মানে অনেকটা পরে আপনি নাটক লেখায় হাত দিয়েছিলেন, এবং আপনার নাটক, হ্যাঁ, নাটক ব্রডকাস্ট হয়েছিল। নাটক নাটক লেখার পেছনে বঙ্গবন্ধু। একটা কারণ আছে। হ্যাঁ, সেটা যদি নাটক বলেন লেখার please। নাটক লেখার পেছনে একটা কারণও আছে, যে অস্ট্রেলিয়া রেডিও থেকে একবার আমাকে কমিশন করা হলো যে হ্যাঁ পঞ্চতন্ত্রের ওপর তারা কতগুলো নাটক করবে।
পঞ্চতন্ত্রের গল্পগুলো তুমি তো জানো যে আধ পাতা হ্যাঁ এক পাতার গল্প। হ্যাঁ 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 সে গল্প নিয়ে, গল্পগুলো অসাধারণ গল্প, পঞ্চতন্ত্রের গল্প নিয়ে তারা কতগুলো নাটক করবে এবং সেটা অস্ট্রেলিয়া রেডিও থেকে ব্রডকাস্ট হবে। তা আমি 5টা করে দিলাম, হ্যাঁ 5টা করলাম এবং এখানকার যে সমস্ত বিখ্যাত যারা শ্রুতি নাটক করেন তারাই অভিনয় করেছিলেন এবং তারপর ওদের কাছে আমি ক্যাসেট পাঠিয়ে দিই এবং সেগুলো খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। তারপর আরো 5টা আমি করেছিলাম পঞ্চতন্ত্রের নাটক এবং সেগুলোও করা হয়েছিল এবং পরে শুনেছি হয়তো বিবিসি থেকেও সেটা ব্রডকাস্ট হয়েছে একবার। আর আমার এবার কিছু ছোটদের লেখা একটি দুটি, যেটা আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান হতো একটা সময়, যে পারিবারিক অনুষ্ঠানের জন্য ওই ভূতেরা চাউমিন ভালোবাসে, চোর এসে বই পড়েছিল, এই ধরনের গোটা দু এক নাটকের ফর্মে করেছিলাম, যেগুলো এরা নাটক করেছিল, উপভোগ করেছিল অনেকে। শেখরদা, এবার আমি আমি একদম শেষ দিকে একটা শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো। আপনি প্রায় 7 বছর বেশি সময় ধরে আমি বাংলা সাহিত্যে আছেন, মানে বাংলা সাহিত্য চর্চা করছেন, গল্প উপন্যাস ইত্যাদি দিয়ে। বিভিন্ন সময়ে নানান রকম বাঁক বদল আপনি দেখেছেন সাহিত্যের। বিশেষ মানে আপনাদের সময় ছাড়া 60-70-এর পরবর্তী সময়ে যারা লিখতে এসেছেন এবং বা এখন সম্প্রতি যারা লিখতে আসছেন, তাদের সম্পর্কে আপনি কিছু বলবেন? এটা একটা প্রশ্ন। এবং আরেকটা জিনিস জানতে চাইছি, আপনার কি মনে হয়েছে যে বিশেষ কোনো বাঁক বদল হয়েছে 70 পরবর্তী সময়ে, 60-70 পরবর্তী সময়ে? অ্যাকচুয়ালি ধরো 60 পিরিয়ডটা, 50 এবং 60, এটা কিন্তু গোটা পৃথিবীর ইতিহাসে একটা অদ্ভুত ব্যাপার। এই দুটো দশক কিন্তু অনেকগুলো আন্দোলনের জন্ম দিয়েছে। যেমন ধরো এদিকে 50-60-এ আমার মধ্যে ধরো আমাদের বাংলাতেই, যেমন ধরো একদম আমাদের আগে কয়েক বছর আগে হাংরি জেনারেশন আন্দোলন, ছোট গল্প নতুন রীতি, তার আগে ধরো বিমল কর যেটা করেছিলেন ছোট গল্প নতুন রীতি, তারপর ধরো হাংরি জেনারেশন ছোট গল্প নতুন 50s-এ, শ্রুতি, ছাঁচ ভাঙো, 60s-এর শুরুতেই ধরো এই হাংরি জেনারেশন যে মুভমেন্ট, তারপরে মাঝামাঝি সময় হচ্ছে শাস্ত্রীয়দের গল্প আন্দোলন আমাদের, তারপরে শ্রুতি, তার শ্রুতি একটা আমাদের সময়ই কবিদের একটা আন্দোলন, শ্রুতি নিয়ে ছাঁচ ভাঙো, আন্দোলন। হ্যাঁ, ছাঁচ ভাঙো, ছাঁচ ভাঙো, ছাঁচ ভাঙো সেটা পরবর্তীকালে আমাদেরই একজন অমলচন্দ্র তিনি করেছিলেন। অমলবাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 60-এর দশকটা কিন্তু ওই ধরো আমেরিকায় বিট জেনারেশন, এই যে মুভমেন্ট, এই পিরিয়ডটা কিন্তু 50 এবং 60 কিন্তু নানা কারণে গোটা পৃথিবীর ইতিহাসে একটা আন্দোলনের কতগুলো ঘটনা। এবং আরেকটা অদ্ভুত মিল কয়েকদিন আগে আমার হঠাৎ মনে হলো, যে মহাকাশ অভিযান হয়েছে, 3টে গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান, সেই হাওয়ায় ভেসে থাকা, চাঁদে পা দেওয়া, পৃথিবী প্রদক্ষিণ করা, এই যে তোমার মহাকাশ অভিযান, 3টে গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান, সেটা কিন্তু 60s-এই হয়েছে। যে কোনো কারণেই হোক, এটা একটা অদ্ভুত পিরিয়ড 60s, খুব সমস্ত দিক থেকে খুব ইভেন্টফুল ছিল আর কি। পরে কিছু আন্দোলন হয়েছে, সেগুলো পরের ব্যাপার। হ্যাঁ শেখরদা, আপনি মিউট হয়ে গেছেন, এটা আনমিউট করতে হবে। শেখরদা, আপনি মিউট হয়েছেন। হ্যাঁ, এবার যারা এখন, আপনি একজন পাঠক হিসেবে বলুন, এখন যারা লিখছেন, এখনকার লেখালেখি গত 10 বছর বা 20 বছরের। হ্যাঁ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মিউট হয়ে হ্যাঁ, পাচ্ছি 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 শেখরদা। হ্যাঁ, তুমি কি প্রশ্নটা কি আরেকবার শুনি? হ্যাঁ, এই সময়ে যারা, আপনি একজন পাঠক হিসেবে বলুন, পাঠক এবং অভিভাবক, লেখক হিসেবে, সিনিয়র লেখক হিসেবে, এই সময় যারা লিখছেন গত 10 বছর বা 20 বছর, তাদের লেখা সম্পর্কে আপনার অবজারভেশন এবং আপনার যদি কোনো অভিমত থাকে তাদের উদ্দেশ্যে। অভিমত মানে কি, ধরো হ্যাঁ ঠিক আছে, একটা চেষ্টা তো চলছেই, আমাদের বাংলা সাহিত্যের একটা গৌরবময় ঐতিহ্য আছে, সুতরাং সেটা তো শুকিয়ে কোনো মতেই যেতে পারে না। যারা লিখছেন তারা বিচ্ছিন্নভাবে লিখছেন।
মিউট হয়ে গেছেন, শেখরদা মিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে আছেন, আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার বলুন। আনমিউট হয়েছে, শুনতে পাচ্ছো? বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ধরো, হ্যাঁ নিশ্চয়ই ভালো লেখা তো অবশ্যই হচ্ছে, কোনো সন্দেহ নেই তাতে। বাংলা সাহিত্যের একটা গৌরবময় ঐতিহ্য, এটা তো হঠাৎ এইভাবে তো ফুরিয়ে যেতে পারেন না। তার নানাভাবে তো চেষ্টা চলছে, হয়তো আন্দোলনের চেহারায় আমরা দেখিনি, কিন্তু বিচ্ছিন্নভাবে তো অবশ্যই হচ্ছে। এটা তো স্বীকার করতেই হবে, কোনো ব্যাপার নয়। একটা এত বড় সাহিত্যের একটা ধারা, সেটা হঠাৎ শুকিয়ে তো কোনো মতেই যেতে পারে না। যারা নতুন লিখছেন লেখকদের নানা উদ্দেশ্যে রকম। কিছু বলবেন? নতুন লেখকদের উদ্দেশ্যে নতুন লেখকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? নতুন লেখকদের উদ্দেশ্যে আর কি বলবো, একটা জিনিস হচ্ছে কি, বঙ্কিমচন্দ্র নতুন লেখকদের কিছু পরামর্শ দিয়েছিলেন। নতুন বঙ্কিমচন্দ্র নতুন লেখকদের একটা পরামর্শ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে এক লম্ফে লেখক হবে না, তার কতগুলো প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ লেখা লিখবে, লেখা ফেলে রাখবে, এই সমস্ত নানা রকম পরামর্শ দিয়েছে। প্রত্যেকটি পরামর্শ কিন্তু খুব মূল্যবান পরামর্শ। সেটা আমার মনে হয় সমস্ত লেখকেরই সেটার দিকে তাকানো উচিত। আর তাছাড়া আরো একটা আমি তোমাকে বলছি, সামিং আপ, মমের সামিং আপ বলে একটা বিখ্যাত বই আছে, অটোবায়োগ্রাফিক্যাল লেখা। তাতে তরুণ লেখকরা কিছু পরামর্শ চেয়েছিল, যে কি আপনি তরুণ লেখকদের কিছু পরামর্শ দিন। খুব ভালো কথা বলেছেন। তিনি বলছেন, আপনারা তো ইংরেজি ভাষায় লেখেন, আপনারা ক্লাসিক গুলো পড়ুন, শেক্সপিয়ার ভালো করে পড়ুন, আপনারা খুব ভালো করে জোনাথন সুইফট পড়ুন। তারা বলছিল ওটা আমরা নার্সারি লেভেলে পড়েছি, প্রাইমারি লেভেলে পড়েছি। মজা করে বলেছিলেন যে একটা ধ্রুপদী সাহিত্য তাকে কিন্তু বারবার পড়তে হয়। আমাদের বাংলা ভাষায় আমরা সৌভাগ্যবান, ধ্রুপদী লেখা প্রচুর আছে। সেই সমস্ত ধ্রুপদী লেখা একজন লেখককে তৈরি করতে গেলে সেই সমস্ত ধ্রুপদী লেখা বারবার পড়তে হবে। ধ্রুপদী লেখার একটা মজা হচ্ছে কি, যতবার পড়া যায় ততবারই নতুন একটা মাত্রা পাওয়া যায়। আর তাছাড়া বিদেশি লেখা এগুলো তো আছেই। একজন লেখকের নিজেকে তৈরি করবার একমাত্র উপায় হচ্ছে বই পড়া, এছাড়া তার কোনো উপায় নেই। একজন সেতারিস্ট, সে 18 ঘন্টা সেতার প্র্যাকটিস করতে পারে, তবলচি সে 16 ঘন্টা প্র্যাকটিস করতে পারে। একজন লেখককে তৈরি হতে গেলে তাকে নতুন নতুন বই পড়তে হবে। কিংবা একবারে তরুণ লেখক সম্পর্কে যদি পরামর্শ দেওয়া থাকে, আমার পরামর্শ নয়, যে পরামর্শটা আমি বিশ্বাস করি সেই পরামর্শটাই দিচ্ছি, যে যত পারেন বই পড়ুন, যে বই পড়তে ভালো লাগে। এবং তার মধ্যে বিশেষ করে ধ্রুপদী সাহিত্য এবং আমাদের বাংলা ভাষায় যে সমস্ত লেখা আছে, বঙ্কিম থেকে শুরু করে যে সমস্ত বঙ্কিম, তারপর মধুসূদন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, আর তারপর জীবনানন্দ, এই সমস্ত মানিক বন্দ্যোপাধ্যায়, এই যে আমাদের যে সমস্ত লেখা আছে, সতীনাথ ভাদুরী, এই সমস্ত লেখা এবং আজকের দিনে যারা লিখছেন তাদের লেখা, এই লেখাগুলো বারবার পড়া এবং ক্লাসিক, গোটা পৃথিবীর ক্লাসিক। আমি যে কারণে আমি ধরো 12টি কিশোর ক্লাসিকের আমি একটা সামারাইজ ট্রান্সলেশন করেছিলাম একবার, সেটার পেছনেই ওই একটা, পাঠকদের চোখটা ফিরিয়ে দেওয়া ক্লাসিকের দিকে। চেকভের আমি অনেকগুলো গল্প অনুবাদ করেছিলাম, সেটাও একটা কারণ হচ্ছে ওই চেকভের পৌঁছে দেওয়া। চেকভের ব্যাপার হচ্ছে যে অদ্ভুত ব্যাপার হয়েছিল, তাকে তখন জারের আমল, একটু সময় হবে কি? হ্যাঁ, একদম শেষের দিকে, একদম হ্যাঁ, ওই শেষের দিকে। জারের আমলে হ্যাঁ ছিল হ্যাঁ। তখন। তখন সমস্ত কিছু লেখা যেত না, তখন ওই হাসির গল্প এবং হাসির গল্পের কতগুলো নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল, এই সমস্ত গল্পগুলো খুব অল্প কথার মধ্যে লিখতে হবে, 2 পাতা 2.5 পাতার বেশি নয়। এবং চেখভ লিখেছেন যে তখন খুব অসুবিধা হতো, অনেক কথা বলবার আছে, 2 পাতা 2.5 পাতার বেশি বলতে পারবো না, এটা কি করে হয়। পরবর্তীকালে তিনি একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, ওই যে অল্প কথার মধ্যে বেশি, অল্প শব্দের মধ্যে বেশি কথা বলবার যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা আমাকে পরবর্তী জীবনে খুব হেল্প করেছে। সুতরাং এই ব্যঞ্জনা, যে অনেক ব্যঞ্জনা ধর্মী। বিদেশি লেখাপত্র পড়া, আমাদের বাংলা ভাষার লেখাপত্র পড়া,
এগুলো আজকের দিনে যারা তরুণ লেখক, আরো যেটা বঙ্কিম যে উপদেশ দিয়েছে, ছোট্ট উপদেশ, ওই একলম্ফে লেখক ওটা যেন না হয়, সেটা হয় না। তাকে প্র্যাকটিস করতে হবে, তাকে ফেলে রাখতে হবে, নিজের লেখার ত্রুটি সে নিজেই দেখতে পাবে একদিন। এবং প্রকাশের দিকে এখন ফেসবুক হয়ে গেছে, চটপট প্রকাশ করা যায়, কিন্তু প্রিন্টিং ওয়ার্ল্ডে যে সমস্ত লেখাপত্র, একজন লেখকের একটা প্রিপারেশন, এবং প্রিপারেশনের পেছনে তার বই পড়া, এছাড়া কোনো উপায় নেই। নানান রকম চিন্তা ভাবনার সঙ্গে তার একটা ইন্টারাকশন বই পড়ার মাধ্যমেই হতে পারে। শেখরদা, খুব ভালো লাগলো, এবং আমরা আপনাদের বলেই ছিলাম যে আর একদিন শেখরদার সঙ্গে কথা বলবো। আসলে আরো হয়তো অনেক 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 কথা বলা যেত, কিন্তু আমাদের সময়ের একটু সীমাবদ্ধতা আছে। আজকে যারা দেখছেন এই অনুষ্ঠান, তাদের অনুরোধ করব এর আগের দিন 18ই অক্টোবর 2020 শেখরদার যে সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম সেটা একটু দেখবেন, এবং দুটো সাক্ষাৎকার মিলে আশা করছি সাহিত্যিক শেখর বসুকে কিছুটা অন্তত ধরবার একটা চেষ্টা করা হলো। শেখরদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লেখার মধ্যে থাকবেন, আরো সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দেবেন। বিশ্বজিৎ, আমারও ব্যক্তিগতভাবে আমার বিশ্বজিৎ, পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ, তোমার সঞ্চালনা খুব ভালো লেগেছে, তোমার অন্যান্য সঞ্চালনাও দেখেছি খুব ভালো। রামকৃষ্ণকে ধন্যবাদ, ইসিএস কে ধন্যবাদ, এবং যারা শুনলেন এই অনুষ্ঠান তাদের ধন্যবাদ। আমারও ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। ভালো থাকবেন, সকলকে শুভরাত্রি।